আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেকচার 7। আর লেকচার 7 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক আছে, একটা হচ্ছে পরিকল্পনা, একটা হচ্ছে সংগঠন। পরিকল্পনা ও সংগঠন। আমরা চ্যাপ্টার 1 ইউনিট 1 দিয়ে শুরু করব। পরিকল্পনা আমরা আগে একটু জানি পরিকল্পনা কাকে বলা হয়। পরিকল্পনা মিন্স পূর্ব থেকে কোনো কিছু সম্পর্কে ধারণা করা, অর্থাৎ আমরা ভবিষ্যতে কি করব সেটা আগে থেকে ঠিক করে নেওয়াকে বলা হয় পরিকল্পনা। আপনারা ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাবেন কোনো জায়গায়, সেটা যদি আগে থেকে ঠিক করে নেন কি করবেন, কোথায় যাবেন, কোন জায়গায় খাবেন, আপনার কি কি রাইড ব্যবহার করবেন, এই যে একটা প্ল্যান আগে থেকে করছেন বা আগে থেকে একটা চিন্তা ভাবনা করে রাখছেন, ওইটাকে আমরা কি বলবো? পরিকল্পনা বলবো। পরিকল্পনা হচ্ছে আগে উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের জন্য ভবিষ্যতে কি করব, কিভাবে করব, কখন করব ইত্যাদি যে আগে থেকে পূর্ব ধারণা বা চিন্তা ভাবনা, তাকেই কি বলা হয়? পরিকল্পনা বলা হয়। লিখতে পারছি? পরিকল্পনাকে বলা হয় ব্যবসায়ের মূল ভিত্তি। পরিকল্পনাকে বলা হয় কি ব্যবস্থাপনার মূল ভিত্তি। পরিকল্পনাকে বলা হয় ব্যবস্থাপনার মূল ভিত্তি, এটা খাতায় লিখবেন। পরিকল্পনার প্রকৃতি বা বৈশিষ্ট্য। পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, পরিকল্পনার প্রাথমিকতা ও মুখ্যতা। পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ এবং মুখ্য কাজ, এটাই বলা হয়েছে পরিকল্পনার প্রাথমিকতা ও মুখ্যতা। 2 নাম্বার, চিন্তন মনন প্রক্রিয়া। পরিকল্পনা হচ্ছে চিন্তা ধারণা এবং মানসিকতার সাথে সম্পৃক্ত, কারণ পরিকল্পনাটা কি ব্রেন থেকে আসে, তো এটা কি চিন্তাধারার মাধ্যমে করা হয়, এই কারণে বলা হয়েছে চিন্তন মনন প্রক্রিয়া। 3 নাম্বার, ভবিষ্যৎ কার্য পদ্ধতি সম্পর্কে অনুমান। পরিকল্পনা দিয়ে আমরা কি করি, ভবিষ্যতে কি কাজ করব, কখন করব, তার একটা অনুমান আমরা করে নেই। তো এই কারণে বলা হচ্ছে পরিকল্পনাকে ভবিষ্যৎ কার্য পদ্ধতি সম্পর্কে অনুমান। 4 নাম্বার, পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা। পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা। পরিকল্পনা অবশ্যই অবশ্যই উদ্দেশ্যমুখী হবে। পরিকল্পনা অলওয়েজ কি হবে? উদ্দেশ্যমুখী হবে। অর্থাৎ আপনি কি উদ্দেশ্য সেট করছে আপনার ফার্মের, ওই উদ্দেশ্যকে কেন্দ্র করে কেমন পরিকল্পনা করব, এই কারণে বলা হচ্ছে পরিকল্পনা উদ্দেশ্যমুখিতা। পরিকল্পনা তথ্য নির্ভরশীলতা, এটার পাশে লিখে রাখুন পরিকল্পনা পূর্ব তথ্য নির্ভর। পরিকল্পনা পূর্ব তথ্য নির্ভর, অর্থাৎ পূর্বের তথ্যের উপর ভিত্তি করে কি আমি বর্তমান পরিকল্পনাটি সাজাবো। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে আগে কি পরিমাণ উৎপাদন হয়েছে, আমি কোন কোন কর্মী ব্যবহার করছি, তার উপর ভিত্তি করে কি আমি আমার বর্তমান পরিকল্পনাটি সাজাবো। তারপরে চলে আসি উত্তম পরিকল্পনা। উত্তম পরিকল্পনা, উত্তম বিকল্প। আমার সামনে অনেকগুলো বিকল্প আসবে বা অনেকগুলো অপশন আসবে, আমি আমার সর্বোত্তম অপশনটিকে আমি বেছে নিব। যেমন আমার সামনে অনেকগুলো মোবাইল কেনার অপশন আছে, শাওমি, ওপ্পো, রিয়েলমি, স্যামসাং, ওয়ানপ্লাস, আইফোন। আমি এখান থেকে ওয়ানপ্লাস বেছে নেব, তার মানে এটা কি আমার জন্য উত্তম বিকল্প। এগুলো হচ্ছে কি উত্তম বিকল্প, মানে সর্বোত্তম অপশনটি কি বেছে নেওয়া। বুঝতে পারছি স্যার? এতটুকু পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে আগাই। পরিকল্পনার পটভূমি বা পরিকল্পনা অঙ্গন। পরিকল্পনা পটভূমি বলতে ওই অবস্থাকে বোঝাচ্ছে যেটার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হয়, অর্থাৎ পরিকল্পনা যেই সব কাজের মাধ্যমে বাস্তবায়িত হয় তাকে কি বলা হয়? পরিকল্পনার পটভূমি। অর্থাৎ পরিকল্পনা যেসব কাজের মাধ্যমে বাস্তবায়িত হয় তাকে কি বলা হয়? পরিকল্পনার পটভূমি। এবার চলে আসি আমরা পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপ। পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপ। এই পদক্ষেপ এখানে 11টা ধাপ আছে। পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপে 11টি ধাপ আছে। আমাদের প্রথম মনে রাখতে হবে বর্তমানের আলোকে ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন, এটার পাশে লিখুন প্রথম ধাপ। প্রশ্নে আসতে পারে পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ কি, তাহলে অ্যান্সার হবে কি বর্তমানের আলোকে ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন, এখানে হবে প্রথম ধাপ। হচ্ছে 11 নাম্বার যেটি আছে কার্যকারিতা মূল্যায়ন ও সংশোধন, এটার পাশে লিখবেন শেষ ধাপ। কার্যকারিতা মূল্যায়ন ও সংশোধন, এটার পাশে লিখবেন হচ্ছে শেষ ধাপ।
পরিকল্পনাকে লুকিং গ্লাস বা আয়না বা দর্পণের সাথে তুলনা করেছেন ডোনেল এন্ড কুঞ্জ। পরিকল্পনাকে পরিকল্পনাকে লুকিং গ্লাস আয়না বা দর্পণের সাথে তুলনা করেছেন। পরিকল্পনাকে লুকিং গ্লাস আয়না অথবা দর্পণের সাথে তুলনা করেছেন ডোনেল এন্ড কুঞ্জ। প্রশ্নে আসতে পারে পরিকল্পনাকে দর্পণের সাথে কে তুলনা করছেন, তাহলে অ্যান্সার হবে ডোনেল এন্ড কুঞ্জ। এটা খাতায় লিখে রাখুন আপনারা। এক নাম্বার দেখেন, বর্তমানের আলোকে ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন। অর্থাৎ আমি পরিকল্পনা করার আগে আমার বর্তমান যে অবস্থাটা আছে বা বর্তমান যে সিচুয়েশন আছে এটার সাথে কি আমার ভবিষ্যতের সাথে তুলনা করব, তাহলে কি পরিকল্পনাটা করতে হয়। তারপর হচ্ছে লক্ষ্য নির্ধারণ। পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলা হয়। অর্থাৎ আমার একটা টার্গেট থাকে, যে কোনো কাজের কি একটা টার্গেট থাকে, তো এটা কি লক্ষ্য হবে। যেমন আপনারা এখন পড়াশোনা করছেন বা এই সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাস করছেন, লক্ষ্য কি আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। তো এটা কি আপনার লক্ষ্যটাকে নির্ধারণ করতে হয়েছে। 3 নাম্বার প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ বিশ্লেষণ। এই ক্ষেত্রে আপনি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন এবং ওইগুলো বিশ্লেষণ করবেন, দেখবেন যে এটা আপনার কাজের সাথে যায় কিনা। ভবিষ্যৎ সম্পর্কে উন্নয়ন, হ্যাঁ অনুমান। ভবিষ্যৎ সম্পর্কে আমি অনুমান করব, আমার ভবিষ্যতে কি হবে বা কি হচ্ছে এসব আমি কি অনুমান করে নিব। তারপর হচ্ছে বিকল্প কার্যপদ্ধতি স্থির করা। এবার আমি বিকল্প কার্যসমূহ স্থির করবো। অর্থাৎ একটা পরিকল্পনা করার জন্য আমার অনেকগুলো অপশন সামনে চলে আসবে, ওই অপশন গুলোকে আগে সেট করব। আপনি হচ্ছে ঘুরতে যাবেন, আপনি ঘুরতে যাওয়ার জন্য কুমিল্লার ময়নামতি আছে, তারপর হচ্ছে কুয়াকাটা আছে, কক্সবাজার আছে, চাঁদপুর আছে, আপনি কোন জায়গায় যাবেন। এখন আপনি কোন জায়গায় যাবেন, আপনার সামনে 4-5টা বিকল্প চলে আসছে। বিকল্প সমূহ মূল্যায়ন, আপনি সবগুলো বিকল্পকে মূল্যায়ন করে কোনটা আপনার জন্য অর্থ সাশ্রয়ী, কোনটা সময় সাশ্রয়ী, কোনটা দ্রুত করা যাবে। তো এই করোনা মহামারীর মধ্যে আপনি বিকল্প সমূহ মূল্যায়ন করলেন, তারপর হচ্ছে সর্বোত্তম বিকল্প গ্রহণ। এইবার আপনি এখান থেকে অনেকগুলো অপশন থেকে একটা অপশন বেছে নেবেন। তো আপনি সর্বোত্তম অপশনটা কি বেছে নেবেন, আপনি চাঁদপুরি চলে যাবেন, যেহেতু আপনার করোনা মহামারীর মধ্যে দূরে কোথাও না গিয়ে। এই যেটা কি আপনার সর্বোত্তম বিকল্প গ্রহণ। আর আপনি যদি মনে করেন বিয়ে করতে যান, আপনার সামনে অনেকগুলো অপশন আছে, একটা মেয়ের সামনে অনেকগুলো ছেলে আছে, অপশন 4-5টা, সে কি যে কোনো একজনকে বেছে নিবে তার জীবন সঙ্গী হিসেবে, যে তার জন্য পারফেক্ট হবে। তা হচ্ছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন। এক্ষেত্রে আপনি সহায়ক আরেকটা পরিকল্পনা রাখবেন, এই যে ঘুরতে যাবেন বললাম চাঁদপুর, আপনি এছাড়া আরেকটা অপশন রাখবেন কুমিল্লার ময়নামতি। কেন, যদি চাঁদপুর ওই জায়গাটা যে জায়গাটা আপনি সেট করছেন ওখানে কোনো ক্রমে যেতে না পারেন, তাহলে আপনি কুমিল্লা যাবেন। এই যে সর্বোত্তম নেওয়ার পরে কি আরেকটা বিকল্প রাখা। অর্থাৎ সেনাবাহিনী যেটা করে, সেনাবাহিনীর সবসময় প্ল্যান করার সময় একটা প্ল্যান করে সাথে আরেকটা বিকল্প প্ল্যান রাখে। যদি প্রথম প্ল্যানটি যদি ব্যর্থ হয়, তাহলে বিকল্প প্ল্যান দিয়ে কি তারা সামনে অগ্রসর হবে। 10 নম্বর কার্য আরম্ভের সময় ও কার্যক্রম নির্ধারণ। এবার কার্য আরম্ভের সময় কখন কাজটি শুরু করবেন, কি কি ধারা অনুসরণ করবেন সেটা আপনি নির্ধারণ করবেন। প্রণীত পরিকল্পনা পরীক্ষামূলক প্রয়োগ। এই যে আপনি পরিকল্পনা নিয়েছেন ওইটাকে আপনি পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করে দেখবেন। পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করে দেখবেন হচ্ছে যে সেটা কি আসলে কার্যকর কিনা। বিয়ে করার আগে ভুল এই কাজটা করতে যাবেন না। তারপর আসেন কার্যকারিতা মূল্যায়ন ও সংশোধন। এবার আপনি যে পরিকল্পনাটা করেছেন এটা পরীক্ষামূলক ভাবে প্রয়োগের পরে আপনি দেখবেন কার্যকারিতাটা কি, এবং যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আপনি সংশোধনমূলক ব্যবস্থা নেবেন। এটাকে বলা হচ্ছে কি নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটাই পরিকল্পনার সর্বশেষ ধাপে চলে আসছে। তারপর আসেন পরিকল্পনার সীমাবদ্ধতা বা অসুবিধা সমূহ। পরিকল্পনার সীমাবদ্ধতা বা অসুবিধা সমূহ একটু পড়ি। সময় ও ব্যয় সাপেক্ষ। হ্যাঁ, পরিকল্পনার সময় সাপেক্ষ এবং এর ক্ষেত্রে কি ব্যয়টা বেশি হয়ে যায়, কারণ পরিকল্পনা করতে হিউজ একটা সময় চলে যায় কাজ থেকে, ভালো একটা ব্যয় করতে হয়।
নির্ভুল অনুমানে ব্যর্থতা। পরিকল্পনা আগেই বলছি অনুমান নির্ভর, পরিকল্পনা আগেই বলছে কি অনুমান নির্ভর। তো অনুমান যদি ভুল হয় তাহলে আপনার পুরো কাজটি কি ভুল হবে। অপরিবর্তনশীলতা, পরিকল্পনা একবার শুরু করে দিলে ওইটা শেষ না পর্যন্ত আর পরিবর্তন করা যায় না। বাস্তবায়ন ও পরিবর্তনে বাধা, আগে বলছি পরিকল্পনা পরিবর্তনে বাধা হয়, বাধা সৃষ্টি করে বাস্তবায়নে কি বাধা হয়ে দাঁড়ায়। উদ্যমহীনতা, এটা কি বলা হয়েছে? উদ্যমহীনতা মানে কি পরিকল্পনার মধ্যে তেমন আগ্রহ ও উদ্দীপনা থাকে না। মানসিক বাধা, অনেকের চিন্তা ভাবনা অনেক রকম হয়, তার মানে কি একজনের পরিকল্পনার সাথে আরেকজনের নাও মিলতে পারে, এটাকে বলা হচ্ছে মানসিক বাধা। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটায়, হ্যাঁ পরিকল্পনা করে আস্তে আস্তে আপনার একটা সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যায়। সময়গত অসুবিধা, পরিকল্পনাটা আগে বলছে কোনো সময় মানা হয় না, কারণ একটা নির্দিষ্ট সময় আপনি বেঁধে দেবেন কিন্তু এর মধ্যে নাও হতে পারে। অতি নির্ভরশীলতা, পরিকল্পনা কি যারা পরিকল্পনা করে তাদের উপর অতি নির্ভরশীল হয়ে যায়। ব্যবস্থাপকের দায় দায়িত্বহীনতা, পরিকল্পনা কি ব্যবস্থাপকের দায় দায়িত্বহীনতা ভাবে করে ফেলে অনেক সময়, কারণ ব্যবস্থাপক যদি দায়িত্ব নিয়ে কাজ না করে তাহলে এটা কি দায় দায়িত্বহীন পরিকল্পনায় হয়ে যাবে। 11 বাহ্যিক সমস্যা, অর্থনৈতিক পরিবর্তন যেমন কর হার, মুদ্রাস্ফীতি হ্রাস বৃদ্ধি ইত্যাদি খেলে কি অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়। হঠাৎ করে মুদ্রাস্ফীতি বেড়ে গেল তা আপনার পরিকল্পনাটা কি ব্যর্থ হয়ে যাবে, বা হঠাৎ করে বৈদেশিক বাণিজ্যের হার বেড়ে গেল তাহলে কি আপনার পরিকল্পনাটি ব্যর্থ হয়ে যেতে পারে। আদর্শ পরিকল্পনার গুণাবলী, জাস্ট এটা একটু পড়ে নিব। দেখেন নির্দিষ্ট উদ্দেশ্য, আমার সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকবে। চিন্তাশীল প্রক্রিয়া, এটা অবশ্যই চিন্তাশীল প্রক্রিয়া, পরিকল্পনা চিন্তা করে করতে। নিরবিচ্ছিন্নতা, নিরবিচ্ছিন্নতা হচ্ছে এটা কখনো থামবে না, এটা একাধারে চলতেই থাকবে। নির্ভুল, পরিকল্পনা অবশ্যই নির্ভুল হতে হবে। মিতব্যয়িতা, পরিকল্পনা করার সময় চেষ্টা করে সর্বোচ্চ কম ব্যয় যেন পরিকল্পনা করতে পারি। ধারাবাহিকতা, একটি কাজের পরে আরেকটি কাজ হবে, একটি কাজের পরে আরেকটি কাজ হবে, কখনো একটি কাজ বাদ দিয়ে আরেকটা কাজ করব না, এটা কি ধারাবাহিকতা মেনটেন করব। সহজবুদ্ধতা, পরিকল্পনা অবশ্যই অবশ্যই সহজবুদ্ধ হবে। নমনীয়তা, পরিকল্পনা নমনীয়তা মানে হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা যে কোনো অবস্থায় খাপ খাওয়ানো বা পরিবর্তন করার একটা উপায়। তথ্য নির্ভর, পরিকল্পনা তথ্য নির্ভর হবে অবশ্যই, পূর্ব তথ্য নির্ভর। সম্পদের কাম্য ব্যবহার, প্রকৃত ব্যবহার আর কি সম্পদের। সৃজনশীলতা, নতুন কোন সৃষ্টির চিন্তা ভাবনা। ভবিষ্যৎ দিক নির্দেশনা, পরিকল্পনা দ্বারা আমরা ভবিষ্যৎ দিক নির্দেশনা কি দেখি, আর ভবিষ্যতে কি করব সেটাই। বাস্তবমুখী, পরিকল্পনা অবশ্যই বাস্তবমুখী হবে, সেটা কল্পনায় কাল্পনিক কিছু হতে পারবে না। আপনি এখন বলতে পারেন আমি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছি, এরকম কোন পরিকল্পনা এই মুহূর্তে করতে পারবে না, কারণ এই মুহূর্তে আপনার পরিকল্পনা হতে হবে আপনার এই সামগ্রিক লাইফটা নিয়ে। সেটাই বলা হচ্ছে পরিকল্পনার বাস্তবমুখিতা। তো এতক্ষণ যা পড়লাম এগুলা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই না? আমরা চলে আসি, পরে চলে যাই সামনে। ম্যানেজমেন্টে আপনার একটা পার্ট লিখতে হবে বাজেটের, ওইটা আমি আজকে সময় হলে আজকে লিখে দিব, নয় নেক্সট ক্লাসে লিখে দেবো। বাজেট থেকে কিছু তথ্য আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বাজেট থেকে কিছু আসে। দেখেন ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ কোনটি? পরিকল্পনা। পরিকল্পনা। ব্যবস্থাপনার কোনটি নিচের কোনটি ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ? পরিকল্পনাই। পরিকল্পনা। হ্যাঁ পরিকল্পনা। আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই এই দুইটার মধ্যে সেতু বন্ধন করে কে? পরিকল্পনা। 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 পরিকল্পনা কি ধরনের প্রক্রিয়া? তিনটাই, সবগুলো। সবগুলোই। হ্যাঁ সবগুলোই। পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ কয়টি? 11টি। 11টি। আচ্ছা ধন্যবাদ, আমরা পারি, আমরা সামনের দিকে আগাই। এখানে পরিকল্পনার প্রকারভেদ,
পরিকল্পনার প্রকারভেদ হচ্ছে প্রকৃতি ভিত্তিক পরিকল্পনা, সময় ভিত্তিক পরিকল্পনা, অনুষ্ঠান ভিত্তিক পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা। আমাদের হচ্ছে পরিকল্পনা প্রধানত 4 প্রকার: প্রকৃতি ভিত্তিক পরিকল্পনা, সময় ভিত্তিক পরিকল্পনা, অনুষ্ঠান ভিত্তিক পরিকল্পনা, সাংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনা। তো আমরা এখান থেকে শুধু সময় ভিত্তিক পরিকল্পনাটি পড়বো, সময় ভিত্তিক এবং সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা পড়বো। বাকি পরিকল্পনাগুলো আমরা হচ্ছে একটা স্লাইড থেকে পড়বো। সময় ভিত্তিক পরিকল্পনা কাকে বলে? সময়ের উপর ভিত্তি করে যখন কোনো পরিকল্পনা করা হয় তাকে বলা হয় সময় ভিত্তিক পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্বল্প মেয়াদী পরিকল্পনা 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য যদি কোনো পরিকল্পনা করা হয় তাকে বলা হয় স্বল্প মেয়াদী পরিকল্পনা। 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য যদি কোনো পরিকল্পনা করা হয় তাকে বলা হয় স্বল্প মেয়াদী পরিকল্পনা। মধ্যমেয়াদী পরিকল্পনা 1 বছর থেকে 5 বছরের মধ্যে সময়ের জন্য যদি কোনো পরিকল্পনা করা হয় তাকে বলা হয় মধ্যমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা 5 বছরের চেয়ে বেশি সময়ের জন্য যদি কোনো পরিকল্পনা করা হয় তাহলে তাকে আমরা বলবো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা, অর্থাৎ সংগঠনের কাঠামোর উপর ভিত্তি করে যখন পরিকল্পনা করা হয় তাকে বলা হয় সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনা, প্রতিষ্ঠানের বিভিন্ন কাজগুলোর জন্য এক একটা কাজের জন্য যখন আলাদা আলাদা এক একটা পরিকল্পনা নেওয়া হয় তাকে বলা হয় কার্যভিত্তিক পরিকল্পনা। উৎপাদন কাজের জন্য যদি আমি একটা পরিকল্পনা নিই তাহলে সেটা হবে একটা কার্যভিত্তিক পরিকল্পনা। কাঁচামাল ক্রয় করার জন্য যদি আমি আরেকটা পরিকল্পনা নিই তাহলে সেটা হবে কি আরেকটা কাজের জন্য পরিকল্পনা। অর্থাৎ এক একটা কাজের জন্য যখন আলাদা আলাদা ভাবে এক একটি পরিকল্পনা করা হয় তাকে বলা হয় কার্যভিত্তিক পরিকল্পনা। বিভাগীয় পরিকল্পনা, প্রতিষ্ঠানের এক একটি বিভাগের জন্য যখন আমি এক একটি পরিকল্পনা করব, পৃথক পৃথক পরিকল্পনা করব তাকে বলে বিভাগীয় পরিকল্পনা। যেমন আমি উৎপাদন বিভাগের জন্য একটি পরিকল্পনা করব, ক্রয় বিভাগের জন্য একটি পরিকল্পনা করব, বিক্রয় বিভাগের জন্য একটি পরিকল্পনা করব, অর্থ বিভাগের জন্য একটি পরিকল্পনা করব। এই যে পৃথক পৃথক এক একটা বিভাগের জন্য এক একটি পরিকল্পনা করলাম, এটি হচ্ছে কি আমার বিভাগীয় পরিকল্পনা। আঞ্চলিক পরিকল্পনা, এটা হচ্ছে এক একটি অঞ্চলের জন্য যখন আমি এক এক ধরনের পরিকল্পনা করবো সেটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। বাটা শু কোম্পানি ঢাকা অঞ্চলের জন্য এক ধরনের পরিকল্পনা করবে, চট্টগ্রাম অঞ্চলের জন্য এক ধরনের পরিকল্পনা করবে, রাজশাহী অঞ্চলের জন্য এক ধরনের পরিকল্পনা করবে, ময়মনসিংহ অঞ্চলের জন্য কি এক ধরনের পরিকল্পনা করবে। এই যে এটা কি হয়ে যাবে আঞ্চলিক পরিকল্পনা। এটার পাশে লিখে রাখুন বহুজাতিক এবং বহুশাখা বিপণীর জন্য বা কোম্পানির জন্য কি হবে আঞ্চলিক পরিকল্পনা উপযুক্ত। বহুজাতিক কোম্পানি এবং বহু শাখা বিপণীর জন্য, তো যাদের শাখা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের জন্য কি পরিকল্পনা উত্তম? আঞ্চলিক পরিকল্পনা উত্তম। হচ্ছে সামগ্রিক বা মাস্টার পরিকল্পনা। সামগ্রিক পরিকল্পনা আরেকটি নাম হচ্ছে মাস্টার পরিকল্পনা। সামগ্রিক বা মাস্টার পরিকল্পনা। সামগ্রিক বা মাস্টার পরিকল্পনা হচ্ছে প্রতিষ্ঠানের সকল বিভাগ, উপবিভাগ এবং অঞ্চলের কাজগুলোকে যখন একত্রে করে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা নেওয়া হয় তাকে বলা হয় সামগ্রিক বা মাস্টার পরিকল্পনা। আপনার প্রতিষ্ঠানের সকল বিভাগ বা অঞ্চলের জন্য যখন কেন্দ্রীয়ভাবে কোনো পরিকল্পনা নেওয়া হয় তাকে বলা হয় সামগ্রিক বা মাস্টার পরিকল্পনা। আনুষ্ঠানিক পরিকল্পনা হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় সকল নিয়ম কানুন এবং রুলস ফলো করে যখন কোনো পরিকল্পনা করা হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক পরিকল্পনা। আর অনানুষ্ঠানিক পরিকল্পনা হচ্ছে এখানে প্রতিষ্ঠানের কোনো রুলস নিয়ম মানা হবে না, প্রতিষ্ঠানের স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিকল্পনা নেওয়া হবে। তো আমরা অন্য একটা স্লাইডে চলে যাব। এখানে এতক্ষণ যা বললাম এটা কি বুঝতে পারছি স্যার? জি স্যার।
এবার দেখি পরিকল্পনা শ্রেণীবিভাগ সময় ভিত্তিক আমরা পড়ে আসছি, সাংগঠন কাঠামো ভিত্তিক পড়ে আসছি। প্রকৃতিগত শ্রেণীবিভাগ দেখেন, লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা। প্রকৃতিগত পরিকল্পনা হচ্ছে 3 প্রকার, আবার লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা। আবার লক্ষ্য কয় প্রকার? 4 প্রকার। আমরা এগুলো এখন ধীরে একটা একটা পড়বো। লক্ষ্য কাকে বলে? পরিকল্পনা অভিপ্রেত ফলকে লক্ষ্য বলা হয়। আর আপনি পরিকল্পনা কি উদ্দেশ্যে করছেন সেটা আপনার লক্ষ্য। যেমন আপনি এখন পড়াশোনা করছেন কি উদ্দেশ্যে? পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, এটা কি আপনার লক্ষ্য। আপনার এখন পরিকল্পনা অভিপ্রেত ফল কি? লক্ষ্য। তো এটাই কি পরিকল্পনা, কিসের জন্য পরিকল্পনা করা, ওই ফলাফলটাকে কি বলা হয়? লক্ষ্য বলা হয়। লক্ষ্য হচ্ছে আবার 4 প্রকার। উদ্দেশ্য, আপনার লক্ষ্যটা কি? প্রতিষ্ঠানের সমুদয় কার্যের নির্দেশনা ও সামঞ্জস্য ও একাত্মতা রক্ষা করা কর্ম প্রচেষ্টাকে কি বলা হয়? উদ্দেশ্য বলা হয়। অর্থাৎ যেমন আমার উদ্দেশ্য কি, আপনাদের উদ্দেশ্য কি? ভালো পড়াশোনা করা। উদ্দেশ্য কি? ভালো মানুষ হওয়া। এই যে লেখাপড়া করে উদ্দেশ্য কি? ভালো মানুষ হওয়া এবং ভবিষ্যতে সফল ব্যক্তি হওয়া। এই যে আপনার লক্ষ্যটা হচ্ছে আগে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। পরবর্তীতে এই লক্ষ্যের উদ্দেশ্য কি? ভালো মানুষ হওয়া এবং ভালো কোনো জায়গায় ভবিষ্যতে কেরিয়ার করা। এটা কি? উদ্দেশ্য। উদ্দেশ্যকে আমরা আবার বলতে পারি লক্ষ্যের ফল। বাজেট, পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশকে কি বলা হয়? বাজেট। আপনি পরিকল্পনা যখন সংখ্যাগতভাবে প্রকাশ করেন সেটা কি হয়ে যাবে? বাজেট হয়ে যাবে। সীমারেখা, আপনি লক্ষ্যটা অর্জনের যে সময়সীমাটা বেঁধে দেওয়া হবে তাকে বলা হয় সীমারেখা। যেমন আপনাদের এইচএসসি পরীক্ষার সময়সীমা কত বছর ছিল? 2 বছর ছিল। অর্থাৎ 2 বছরের মধ্যে কি আপনার এইচএসসি কমপ্লিট করতে হবে। এই যে একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল বাস্তবায়ন করার, ওইটাকে বলা হয় সীমারেখা। কার্যমান, পরিকল্পনার মাধ্যমে সর্বশেষ কাঙ্ক্ষিত ফলাফলকে কি বলা হয়? কার্যমান। এই যে আপনি পরিকল্পনা করছেন, এই পরিকল্পনাটার যে ফলাফলটা আপনি পেয়েছেন ওইটাকে কি বলা হয়? কার্যমান। ওইটাকে কি বলা হয়? কার্যমান বলা হয়। তো এই লক্ষ্যের 4টা প্রকার বুঝতে পারছি স্যার? জি স্যার, পারছি। আচ্ছা। স্থায়ী পরিকল্পনা, প্রতিষ্ঠানে কোনো একটি পরিকল্পনা একবার গৃহীত হলে নতুন কোনো পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত ওই পরিকল্পনায় যখন বহাল থাকে তাকে বলা হয় কি? স্থায়ী পরিকল্পনা। অর্থাৎ প্রতিষ্ঠানে একবার একটা পরিকল্পনা গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থার সৃষ্টি না হওয়া পর্যন্ত বারবার তা ব্যবহৃত হলে তাকে কি বলা হয়? স্থায়ী পরিকল্পনা। যেমন আপনি একটা প্রতিষ্ঠানের জন্য একটা পরিকল্পনা সৃষ্টি করে দিলেন, যে করলেন প্রতি বছর ডিসেম্বর মাসে 31 তারিখ প্রতিষ্ঠানের হিসাব মিলাতে হবে, সবার জবাবদিহিতা করতে হবে। এই যে একটা পরিকল্পনা করে দিয়েছেন, এটা বারবার চলমান, বারবার চলছে, এটাকে কি বলবো আমরা? স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা হচ্ছে আবার 5 প্রকার। 1 নাম্বার নীতি, কোন কার্য সম্পাদনের সাধারণ প্রক্রিয়াকে কি বলা হয়? নীতি। যেমন একটি প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান কি করে? জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেয়। এটা কি? তাদের প্রতিষ্ঠানের নীতি। কোন প্রতিষ্ঠান বলে দিল আমরা প্রতি বছর 10% মুনাফা বৃদ্ধি করব, 10% কি? পণ্যের মূল্য বৃদ্ধি করবো। এটা কি? তাদের একটা নীতি, যেটা সাধারণ প্রক্রিয়া সবসময় কি পালন করে আসা হয়। প্রক্রিয়া, যে ধারাবাহিক কার্য সমষ্টিকে কি বলা হয়? প্রক্রিয়া। অর্থাৎ আপনি, যেমন আমি একজন লোককে কাজে নিয়োগ দেব, সে প্রথম আবেদন করবে, তারপর তার পরীক্ষা নেব, তারপর তার ভাইবা নেব, তার ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান করব, সর্বশেষ তাকে কাজে নিয়োগ দেব। এই যে একটা ধারাবাহিক কার্যক্রম অনুসরণ করলাম, এটাকে বলা হচ্ছে কি? প্রক্রিয়া বা প্রসেস। অর্থাৎ ধারাবাহিকভাবে কোনো কাজ সম্পন্ন করাকে বলা হয় প্রক্রিয়া। আদর্শ পদ্ধতি, আপনি প্রক্রিয়াধীন অধীনে প্রত্যেকটি কার্যের জন্য কি গৃহীত কাজের জন্য একটা মান নির্ধারণ করে দিবেন, এটাকে বলা হয় কি? আদর্শ প্রক্রিয়া। এখন আপনি বলে দিলেন লিখিত পরীক্ষায় সর্বনিম্ন 50 পেলে তাকে নিয়োগ দিব। এই যে একটা আপনি আদর্শ মান নির্ধারণ করে দিলেন, 50 পেতে হবে, এটাকে কি বলবো? আদর্শ পদ্ধতি বলবো। কৌশল, কৌশল হলো এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা। প্রশ্নে আসতে পারে নিচের কোনটি প্রতিযোগিতামূলক পরিকল্পনা? তাহলে স্ট্র্যাটেজি বা কৌশল। এটা কি? এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা। প্রতিযোগী ফার্মের সাথে মোকাবেলা করার জন্য, আপনার কম্পিটিটরকে বিট করার জন্য আপনি যে নীতি বা যে স্ট্র্যাটেজি গ্রহণ করেন সেটাকে বলবো কি? কৌশল। তা হচ্ছে রীতি বা রুলস। রীতি হচ্ছে
কার্য প্রক্রিয়া পরিবেশের নিয়ন্ত্রণের উত্তম উপায়কে রীতি বলা হয়। অর্থাৎ আপনি একটা কাজ অনেক দিন ধরে করে আসছেন উত্তম ভাবে, এটা কি কোনো রুলস এর কোনো নীতি না, এটা হচ্ছে কি রীতি। মানুষের আচার আচরণ থেকে যেটা চলে আসে দীর্ঘদিনের, সেটা হচ্ছে রীতি। আপনি একটা কাজ করে আসছেন রেগুলার অনেক দিন ধরে, এটাই এখন করছেন, এটা কি আপনার জন্য রীতি। এতটুকু বুঝতে পারছি স্যার স্থায়ী পরিকল্পনা? জি স্যার। আচ্ছা, এবার আছেন যে পরে যেটা আছে আমাদের 3 নাম্বার একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার ব্যবহারের জন্য প্রণয়ন করে তাকে বলা হয় কি একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার ব্যবহারের জন্য তৈরি করা হয় তাকে বলা হয় একার্থক পরিকল্পনা। যে পরিকল্পনাটি প্রতিষ্ঠানে একবার ব্যবহারের জন্য প্রণয়ন করা হয় তাকে বলা হচ্ছে একার্থক পরিকল্পনা। যেমন আপনার পরিকল্পনা হচ্ছে কি, যেমন পদ্মা সেতু নির্মাণ করছে, পদ্মা সেতু নির্মাণের জন্য যে কল্পনাটি করা হয়েছে, তাহলে সেটি কি হবে, শুধু একার্থক পরিকল্পনা। তারপরে চলে আসি, এটার ভিতরে 4টা পার্ট আছে, এই পার্ট গুলো জাস্ট মনে রাখবেন, এগুলো ডিটেলস দরকার নেই। কর্মসূচি, কর্মসূচি হচ্ছে কি আমরা বিভিন্ন কোনো বৃহৎ কোনো পরিকল্পনাকে বলা হয় একবার ব্যবহারের জন্য কর্মসূচি। আগামীকাল সারা দেশে হরতাল থাকবে, এই যে আপনি হরতাল ঘোষণা করলেন, এটা কি একটি কর্মসূচি। হচ্ছে প্রকল্প বা খণ্ড পরিকল্পনা, পরিকল্পনা ছোট একটা ভাগকে বলা হয় প্রকল্প। যেমন সরকারি কাজের ক্ষেত্রে দেখবেন, যেমন টিউবওয়েল স্থাপন প্রকল্প, তারপর হচ্ছে কি বর্তমানে মাস্ক বিতরণ প্রকল্প। এই যে কি আপনি করোনা নিয়ে বিশাল একটা পরিকল্পনা করলেন, তার একটা ছোট পরিকল্পনা কি মাস্ক বিতরণ করা, এটা কি একটা প্রকল্প। পরিকল্পনা ছোট একটা ভাগকে কি বলবো আমরা, প্রকল্প বলবো। তা হচ্ছে বিশেষ কর্মসূচি, বিশেষ কর্মসূচি অর্থাৎ আপনার বিশেষ কোনো কাজের জন্য আলাদা কোনো কর্মসূচি ঘোষণা করা। যেমন আগামীকাল আপনাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, তার জন্য আপনারা বিভিন্ন আয়োজন করছেন, এটা কি বিশেষ কর্মসূচি। বিশদ পরিকল্পনা, কোনো কাজের জন্য বিশাল আকার একটা পরিকল্পনা, যেমন করোনার জন্য সরকার বিশাল একটা পরিকল্পনা করছে, তাহলে সেটা কি হবে বিশদ পরিকল্পনা। বেঞ্চমার্কিং, বেঞ্চমার্কিং হচ্ছে আপনার এমন একটা কাজ বা এমন কিছু যার জন্য আমি একজন আমার একটা আলাদা একটা মান নির্ধারণ করে দেব। যেমন আপনার জন্য বেঞ্চমার্কিং কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এইচএসসি তে মিনিমাম, এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 7.5 পাওয়া লাগবে ব্যবসায় শিক্ষা থেকে, এটা কি আপনার জন্য বেঞ্চমার্কিং। অর্থাৎ এর নিচে হইলে আপনি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবেন না। এটাকে এই যে সর্বনিম্ন যে মানটা নির্ধারণ করে দেওয়া হয়, যার নিচে পেলে হবে না, যার উপরে পেতে হবে, তাকে বলা হচ্ছে কি বেঞ্চমার্কিং। বুঝতে পারছি বেঞ্চমার্কিংটা কি? বেঞ্চমার্কিং হচ্ছে আপনার কোনো কাজের জন্য যে সর্বনিম্ন যে মানটি নির্ধারণ করে দেওয়া হয় তাকে বলা হয় বেঞ্চমার্কিং। TQM এর পূর্ণরূপটা জানতে হবে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটা কি দেখা যাচ্ছে আবার স্লাইড, নতুন স্লাইডটি? জি স্যার। আচ্ছা, পরিকল্পনা অভিপ্রেত ফলকে কি বলে? উদ্দেশ্য, লক্ষ্য। লক্ষ্য, সমস্যা, হ্যাঁ লক্ষ্য। আচ্ছা, যে পরিকল্পনা পৌনঃপুনিক সমস্যার সমাধানের ক্ষেত্রে বারবার ব্যবহারের জন্য প্রণীত হয় তাকে কোন ধরনের পরিকল্পনা বলে? বারবার স্থায়ী ব্যবহারের জন্য পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা। যে পরিকল্পনা বিশেষ কোনো সমস্যা বা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রণীত হয় তাকে কি বলে? একার্থক পরিকল্পনা। একার্থক একার্থক পরিকল্পনা। পরিকল্পনা। নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? কর্মসূচি, প্রকল্প, বাজেট, নীতি? প্রকল্প। না, না না না, এটা নীতি হবে, নীতি। নীতি, নীতি। সরি নীতি। নিচের কোনটি একার্থক পরিকল্পনা? নীতি, বাজেট, পদ্ধতি, প্রক্রিয়া পদ্ধতি, কি হবে? বাজেট।
বাজেট। তারপর চলে আসে নিচের কোনটি স্বল্প মেয়াদী পরিকল্পনা? প্রকল্প, প্রক্রিয়া, কর্ম পরিকল্পনা, কৌশল। কর্ম পরিকল্পনা নাকি? প্রকল্প হবে। প্রকল্প কি? একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা মানে কি? স্বল্প মেয়াদী পরিকল্পনা। বুঝতে পারছি? তাহলে প্রক্রিয়া স্যার, প্রক্রিয়া তো একার্থকের মধ্যে পড়ে না, প্রক্রিয়া তো স্থায়ী। কর্ম পরিকল্পনা একার্থক পরিকল্পনার মধ্যে চলে আসবে, স্বল্প মেয়াদীতেও চলে আসবে। কৌশলটা শুধু স্থায়ীতে যাবে। তাহলে এখানে অ্যান্সার তিনটেই হয়, অ্যান্সার তিনটেই হবে। প্রক্রিয়া, তারপর হচ্ছে কর্ম পরিকল্পনা, তারপর হচ্ছে প্রকল্প, তিনটে এখানে চলে আসবে। স্যার প্রক্রিয়া স্থায়ী না? প্রক্রিয়া হচ্ছে একটা স্থায়ী, আর কৌশল স্থায়ী, কিন্তু প্রকল্পটা কি? অস্থায়ী, কর্ম পরিকল্পনা অস্থায়ী। অ্যান্সার এখানে দুইটাই আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ক অ্যান্সার বেছে নিব। এখানে যদিও গ দেয়া আছে, তারপর আমরা কি কটা কি অ্যান্সার বেছে নিব, কটাই কি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ প্রকল্প আমরা একবারের জন্য নেই এবং এটা কি স্বল্প মেয়াদী সময়ের জন্যই হয়। অ্যান্সার হবে কি প্রকল্প। 5 বছরের বেশি সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে কি বলা হয়? দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পরিবর্তিত পরিস্থিতির আলোকে প্রতিষ্ঠানের প্রতিযোগী ফার্ম কর্তৃক গৃহীত পরিকল্পনা মোকাবেলার জন্য সেজন্য কোন পরিকল্পনা নির্ধারিত হবে? কৌশল। কৌশলগত পরিকল্পনা। পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? বাজেট। 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 কোনটি পরিকল্পনা প্রকারভেদের মধ্যে পড়ে না? লক্ষ্য, টার্গেট, পলিসি, ফলাবর্তন। 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 পদ্মা সেতু নির্মাণ কোন ধরনের পরিকল্পনা? একার্থক পরিকল্পনা। নিচের কোন ধরনের সমস্যার সমাধানের জন্য স্থায়ী পরিকল্পনা করা হয়? পুনরাবৃত্তিমূলক। পুনরাবৃত্তিমূলক সমস্যা। আচ্ছা, আমরা পারি স্যার, আমরা পরবর্তীতে সামনে আগাই। সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে কতিপয় বিকল্প হচ্ছে আপনার সর্বোত্তম বিকল্পটাকে বেছে নেওয়াকে কি বলা হয়? সিদ্ধান্ত গ্রহণ। আপনার সামনে অনেকগুলো অপশন থাকবে, এর মধ্য থেকে যখন আপনি সর্বোত্তম অপশনটি বেছে নেবেন, এটি আপনার জন্য কি সিদ্ধান্ত গ্রহণ হবে। আপনার সামনে অনেকগুলো অপশন থাকবে, ওখান থেকে যখন আপনি সর্বোত্তম অপশনটি বেছে নেবেন, ওইটা আপনার জন্য কি হয়ে যাবে স্যার? সিদ্ধান্ত গ্রহণ হয়ে যাবে। যেমন আমার সামনে অনেকগুলো বিকল্প আছে, যেমন আমি এখন ধরেন আজকে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, আপনার সামনে ট্রেন আছে, প্লেন আছে, বাস আছে। আপনি কি ট্রেনটাকে বেছে নিলেন, তাহলে ট্রেনটি আপনার জন্য কি হবে? সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা। সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন কেন? সমস্যা চিহ্নিতকরণ। আগে সমস্যাটা আপনি চিহ্নিত করতে হবে, এই কারণে আমরা সিদ্ধান্ত নেই। সমস্যা সমাধানের উত্তম পন্থা। সিদ্ধান্ত কি? কোন চিহ্নিত সমস্যার সমাধানের উত্তম পন্থা। আপনি সিদ্ধান্ত না দেন তাহলে কি আপনি কাজটি করতে পারবেন না। সমাধানের পথ নির্দেশক। সিদ্ধান্তটা কি? আপনার একটা সমস্যার সমাধানের পথ নির্দেশক হিসেবে কাজ করে। সমস্যা স্বরূপ উদ্ঘাটন। আর সমস্যাটা কেন সৃষ্টি হয়েছে এটার কারণ উদ্ঘাটন করা হয় কি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। সম্পদ ও উপকরণের যথাযথ ব্যবহার। সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনার সম্পদ ও উপকরণের যথাযথ বা প্রকৃত ব্যবহার করা সম্ভব। ব্যয় হ্রাস। সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কি ব্যয় হ্রাস করা যায়। কারণ আপনার কি ব্যয় হয়েছে সেটি হ্রাস করা যায় কি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। তারপর হচ্ছে প্রবৃদ্ধি অর্জন। আপনার যে প্রবৃদ্ধি বা আপনার যে মুনাফার হার বৃদ্ধি সেটা অর্জন করা যায় কি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। তারপর হচ্ছে সমাধানের বিকল্প পন্থা নির্ধারণ। সিদ্ধান্ত গ্রহণ কি করে? কোন একটা কার্য সমাধানের বিকল্প পন্থা নির্ধারণ করে দেয়। দক্ষতা বৃদ্ধি। সিদ্ধান্ত গ্রহণের ফলে কি প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি পায়। এখান থেকে প্রশ্ন কখনো আসে না বা আসবেও না। যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসবে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে প্রশ্ন আসবে। সমস্যা চিহ্নিতকরণ ও শ্রেণী বিন্যাস করুন, এটা পাশে লিখুন প্রথম ধাপ। সমস্যা চিহ্নিতকরণ ও শ্রেণীবদ্ধকরণের পাশে লিখুন প্রথম ধাপ। তারপর হচ্ছে 10 নাম্বার যেটি আছে পর্যবেক্ষণ মূল্যায়ন ও নিয়ন্ত্রণের পাশে লিখুন শেষ ধাপ।
পর্যবেক্ষণ, মূল্যায়ন ও নিয়ন্ত্রণ পাশে লিখুন শেষ ধাপ। এবার চলে আসি স্যার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে 1 নাম্বার সমস্যা চিহ্নিতকরণ ও শ্রেণীবদ্ধকরণ। আগে আমি আমার সমস্যাটি চিহ্নিত করব, প্রতিষ্ঠানে কি সমস্যা হয়েছে, কিসের জন্য আমি আমার নতুন সিদ্ধান্ত নিব, এটা আগে চিহ্নিত করতে হবে। তারপর হচ্ছে সমস্যা সংজ্ঞায়িতকরণ। এবার আমি সমস্যাগুলো সংজ্ঞায়িত করব, কি কি সমস্যা হয়েছে, কেন হয়েছে। অগ্রাধিকার নির্ধারণ, কোনটাকে আগে আমি অগ্রাধিকার দিব বা আগে সলভ করব, কোনটিকে আমি আগে সলভ করব, এটাকে কি বলবো আমি অগ্রাধিকার নির্ধারণ। তারপর চলে আসি স্যার 4 নাম্বার আদর্শ মান নির্ধারণ। এবার আমি একটা আদর্শ মান নির্ধারণ করে দিব, অর্থাৎ আপনি বলে দিলেন উৎপাদন কমে গেছে, উৎপাদন বৃদ্ধি করব। উৎপাদন বৃদ্ধির জন্য আমার আদর্শ মান হবে কত, বছরে 100 টন, বছরে 100 টন। এটাকে আমার আদর্শ মান নির্ধারণ করে দিলাম, এর উপরে আমার উৎপাদন করতে হবে। উপাত্ত ও তথ্য সংগ্রহ। এবার আমি বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করব, বিভিন্ন ডেটা কালেক্ট করব। 6 নাম্বার সমাধানের বিকল্প সমূহ উদ্ভাবন। এবার আমি বিকল্প সমূহ উদ্ভাবন করব। একটা কাজ বা একটা কিছু সমাধান করার জন্য অনেকগুলো বিকল্প অপশন থাকে, ওইখান থেকে আমি সর্বোচ্চ অনেকগুলো বিকল্প উদ্ভাবন করব। এবার বিকল্প সমূহ মূল্যায়ন। এবার যে আমার সামনে অনেকগুলো অপশন চলে আসছে, এই অপশন গুলোকে আমি কি অ্যানালাইসিস করে দেখব কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সর্বোত্তম বাছাই বিকল্প বাছাইকরণ। এবার যে সবচেয়ে ভালো যে বিকল্পটি আছে আমি সেটি বাছাই করে নিব স্যার। তারপর হচ্ছে সিদ্ধান্ত বাস্তবায়ন। এবার আমি সিদ্ধান্তটাকে বাস্তবে রূপদান করব। 10 নম্বর পর্যবেক্ষণ, মূল্যায়ন, নিয়ন্ত্রণ। এবার আমি এটাকে পর্যবেক্ষণ করব, মূল্যায়ন করব যে আসলে কি এটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল কিনা। সিদ্ধান্ত গ্রহণের বিবেচ্য বিষয়গুলো একটু পড়েন। করছেন স্যার? পড়া হয়েছে আপনাদের? জি স্যার। সমস্যা মনে হয়েছে? স্যার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আর বিবেচ্য বিষয় খালিকুজ্জামানের বইয়ে তো দেয়া আছে 6টি, তো আপনার শীটে তো দেয়া আছে 10টি, বুঝতেছি না। হ্যাঁ, আমরা যখন অ্যাডমিশনের জন্য পড়বো তখন এখানে আমরা 10টি পড়বো, মাঝখান দিয়ে অনেক কিছুই নাই, সমাধানের তথ্যপাত্র সংগ্রহ এরকম অনেক কিছুই নাই, কিন্তু আমরা 10টাই পড়বো। আপনাদের এসএসসি তে ছিল 6টা, আমি নিজেও জানি। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা ও সমাধান, এগুলো আমরা পড়বো না, কারণ এখান থেকে কখনো প্রশ্ন আসে না বা আসবে না। এবার যেহেতু প্রশ্নের মান আবার কমে গেছে, প্রশ্নের সংখ্যা। উদ্দেশ্য বলতে কি বোঝায়? উদ্দেশ্য কাকে বলে? সাধারণভাবে কাঙ্ক্ষিত ফল যা অর্জনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে তাকে কি বলা হয়? উদ্দেশ্য। যে কাঙ্ক্ষিত ফলটাই কি আপনার উদ্দেশ্য, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই কি আপনার উদ্দেশ্য, অর্থাৎ লক্ষ্যটাকে আমরা উদ্দেশ্য বলতে পারি। উদ্দেশ্য হচ্ছে আমাদের 4 প্রকার। একটা দেখেন, ভিশন, মিশন, লক্ষ্য বা উদ্দেশ্য। ভিশন মানে কি? ভবিষ্যৎ কর্মকাণ্ডের পূর্ণ রূপরেখা। পূর্ণ রূপরেখা বলতে আমরা কি বুঝি? বিশাল একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা সেটা হচ্ছে কি ভিশন। যেমন বাংলাদেশ সরকারের ভিশন কি? ভিশন 2041, অর্থাৎ 2041, ভিশন 2041, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মিশন, মিশন হচ্ছে অর্জনযোগ্য স্বল্প মেয়াদী পরিকল্পনা, অর্থাৎ ভিশনের অন্তর্ভুক্ত ক্ষুদ্র অংশকে কি বলা হয়? মিশন। যেমন ভিশনের ক্ষেত্রে অনেকগুলো মিশন আছে সরকারের, যেমন ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া, তা হচ্ছে মধ্যম আয়ের উন্নত দেশে রূপান্তরিত হওয়া,
হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করা। এই যে মিশনের ভিতরে যখন আলাদা ছোট ছোট এক একটা উদ্দেশ্য আছে, ওইটাকে আমরা কি বলবো? মিশন বলবো। লক্ষ্যটা কি? অভিপ্রেত ফল হচ্ছে কি আমার লক্ষ্য। মূল অভিপায়ী বা মূল কাঙ্ক্ষিত ফলটা কি আমার লক্ষ্য। তারপর চলে আসে স্যার উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো কাজের প্রত্যাশিত ফল। লক্ষ্য হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত বা কাঙ্ক্ষিত ফল, আর উদ্দেশ্য হচ্ছে আপনি কি পরিমাণ কাজ করছেন বা কি কাজ করবেন, এই কাজের অভিপ্রেত বা প্রত্যাশিত ফলকে কি বলা হয়? উদ্দেশ্য বলা হয়। লক্ষ্যটা হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফল, উদ্দেশ্য হচ্ছে কাজের অভিপ্রেত ফল। এতক্ষণ যা পড়লাম এতটুকু বুঝতে পারছি সবাই? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা স্যার, কেউ আমরা সামনের দিকে আগাই। কতিপয় বিকল্প থেকে সর্বোত্তম কর্মপন্থা নির্বাচনকে কি বলা হয়? সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ। নিচের কোনটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম ধাপ? সমস্যা চিহ্নিত করা। সমস্যা চিহ্নিত করা। নিচের কোনটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সর্বশেষ ধাপ? পর্যবেক্ষণ, মূল্যায়ন, নিয়ন্ত্রণ। পর্যবেক্ষণ, মূল্যায়ন, নিয়ন্ত্রণ। সিদ্ধান্ত গ্রহণের সহায়তাকারী উপাদান কোনটি? প্রজ্ঞা ও দূরদর্শিতা, অভিজ্ঞতা, তথ্য উপাত্ত, সবগুলো। সিদ্ধান্ত গ্রহণের সহায়তাকারী কোন উপাদানটি মানুষের অন্তর্নিহিত বিষয়? জ্ঞান। সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত? পরিকল্পনা। নিচের কোনটি সঠিক ক্রম? লক্ষ্য উদ্দেশ্য। মিশন লক্ষ্য উদ্দেশ্য। আচ্ছা, আমরা পারবো স্যার, আমরা পরবর্তী দিকে সামনের দিকে আগাই। অর্গানাইজেশন বা সংগঠন। তার আগে আমরা পরিকল্পনা থেকে কিছু টপিক আরো লিখে নেই, কিছু গুরুত্বপূর্ণ টপিক। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ আঙ্গাআঙ্গিভাবে জড়িত। খাতায় লিখুন সবাই। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ আঙ্গাআঙ্গিভাবে জড়িত। পরিকল্পনাকে ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক বলা হয়। পরিকল্পনাকে ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক বলা হয়। ব্যবস্থাপনা ফ্রেমওয়ার্ক। এটা লিখছি স্যার। লিখছি এটা। তারপর লিখবো হচ্ছে পরিকল্পনা দর্পণ বা আয়না হচ্ছে পরিকল্পনা। ব্যবস্থাপনা দর্পণ বা আয়না হচ্ছে পরিকল্পনা। ব্যবস্থাপনার দর্পণ বা আয়না হচ্ছে কি? পরিকল্পনা। লিখছেন?
তাহলে আমরা এখানে আর পরিকল্পনাতে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। আমরা এখন চলে যাব পরবর্তী যে ডাবটি আছে আমাদের সেখানে। আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। চলে এসেছি স্যার সংগঠন। সংগঠন কাকে বলে? আমি তো পরিকল্পনা করলাম, পরিকল্পনা করার পর লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের উপকরণগুলো সংগ্রহ এবং যা বিভিন্ন কাজকে কার কি দায়িত্ব এগুলোকে ভাগ করে দেওয়াকে কি বলা হয়? সংগঠন। অর্থাৎ আমার পরিকল্পনা মাফিক প্রতিষ্ঠানের কাজগুলো সম্পাদনের জন্য বিভিন্ন উপায় উপকরণ সংগ্রহ করার কাজকে কি বলা হয়? সংগঠন বলা হয়। এবার চলে আসি সংগঠনে কি। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম আছে, এগুলো আপনাদের পড়তে হবে। উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার সাথে সম্পৃক্ত কি? সংগঠন। কর্মীদের দায়িত্ব কর্তৃত্ব নির্ধারণ ও পারস্পরিক সম্পর্ক নির্দিষ্ট করা হয় কিসে? সংগঠনকে। অর্গানাইজিং শব্দটি এসেছে অর্গানিজম থেকে। সংগঠিতকরণের সমার্থক শব্দ হচ্ছে সুসংবদ্ধকরণ বা সংগঠন বা নির্মাণ। ব্যবস্থাপনার চিত্র বা নকশা হলো কি? সংগঠন। ব্যবস্থাপনার চিত্র বা নকশা হলো কি? সংগঠন। হচ্ছে দায়িত্ব ও জবাবদিহিতা নির্ধারণ সংগঠনের সাথে সম্পৃক্ত। প্রশ্ন আসতে পারে ব্যবস্থাপনার চিত্র বা নকশা কি? তাহলে অ্যান্সার হবে সংগঠন। অথবা যদি আসে দায়িত্ব ও জবাবদিহিতা নির্ধারণ কিসের সাথে সম্পৃক্ত? তাহলে অ্যান্সার হবে কি? সংগঠন। একজন ব্যবস্থাপকের অধীনে কতজন কর্মী থাকবে তা নির্ধারণ করে দেয় কে? সংগঠন। প্রতিষ্ঠানের কাজকে বিভিন্নভাবে ভাগ করে কিসের মাধ্যমে? কি? সংগঠনের কাজ। সংগঠন প্রক্রিয়ার ধাপ হচ্ছে 4টি। সংগঠন প্রক্রিয়ার ধাপ কয়টি? 4টি। সংগঠন প্রক্রিয়ার ধাপ হচ্ছে 4টি। 1 নাম্বার কার্যাদি শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ। কার্যাদি শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ। আগে আপনার প্রতিষ্ঠানের কাজগুলোকে শনাক্ত করবেন এবং কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করবেন। তো এটাকে বলা হচ্ছে কার্যাদি শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ। তারপর আছে হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। এক্ষেত্রে আপনি আপনার দায়িত্ব ও কর্তৃত্বগুলো কি সংজ্ঞায়িত করবেন। অর্থাৎ আপনার কার কি দায়িত্ব হবে, কার কি কর্তৃত্ব হবে সেটা আপনি নিজে থেকে আগে সংজ্ঞায়িত করে নেবেন। তারপর হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। এবার একে কার কে কি দায়িত্ব পালন করবে তার উপর সে দায়িত্বটা বুঝিয়ে দেওয়া। তাতে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সম্পর্ক বা প্রত্যেকটা ব্যক্তির সাথে প্রত্যেকটি ব্যক্তির সম্পর্ক তৈরি করা। সংগঠনের 12টি নীতি বা নীতিমালা আছে। আমাদের সংগঠনের মূলত 12টি নীতিমালা আছে। সবাই 12টি নীতিমালা পড়ব। 1 নাম্বার লক্ষ্যের নীতি। 1 নাম্বার কি আছে? লক্ষ্যের নীতি। আমি আমার সংগঠনটা কি নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে ধাবিত হবে বা পরিচালিত হবে। হচ্ছে দক্ষতার নীতি। 2 নাম্বার কি আছে? দক্ষতার নীতি। আপনার সংগঠনটি অবশ্যই কি দক্ষতার মাধ্যমে পরিচালিত, হয়তো দক্ষ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে, তাকে বলা হচ্ছে দক্ষতার নীতি। 3 নম্বর হচ্ছে শ্রম বিভাজনের নীতি। 3 নম্বর কি? শ্রম বিভাজনের নীতি। অর্থাৎ এক একটা শ্রমের জন্য অর্থাৎ শ্রমগুলোকে বিভিন্ন ভাগ করে দেওয়ার একটা নীতি প্রয়োগ করবেন। 4 কাম্য পরিসর নির্ণয়ের নীতি। কাম্য পরিসরটাকে আগে বুঝতে হবে। একজন ব্যবস্থাপকের অধীনে কতজন কর্মী কাজ করতে পারবে প্রপারলি, ওইটাকে কি বলা হয়? কাম্য পরিসর। অর্থাৎ একজন ব্যবস্থাপকের অধীনে কতজন কর্মী কাজ করবে ওই পরিসরটা নির্ণয়কে কি বলা হয়? কাম্য পরিসর নির্ণয়ের নীতি বলা হয়। তারপর 5 নাম্বার হচ্ছে জোড়াময় শিকলের নীতি। এটা আমরা ম্যানেজমেন্টের নীতিগুলোতে পড়ে আসছি। জোড়াময় শিকলের নীতি হচ্ছে আপনার কাজগুলো শিকলের মতো একটির সাথে আরেকটি জড়িত থাকবে এবং এটা মইয়ের মতো উপর থেকে নিচের দিকে নেমে আসবে। তো এটাকে বলা হচ্ছে জোড়াময় শিকলের নীতি। দায়িত্ব নির্দিষ্ট করে নীতি, অর্থাৎ কে কি কাজ করবে, কার কি দায়িত্ব হবে সেটা নির্দিষ্ট করে দেওয়ার একটা নীতি থাকবে। কর্তৃত্ব দায়িত্বের মধ্যে সমতার নীতি, অর্থাৎ কে কতটুকু কাজ করতে পারবে, কার কতটুকু দায়িত্ব, কার কতটুকু কর্তৃত্ব, সেটা একটা কি সমতা নিয়ে আসবেন। কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে সমতা না থাকে তাহলে কাজটি কি প্রপারলি হবে না। সো কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে কি একটা
সমতা থাকবে, সেটাকে বলা হচ্ছে কর্তৃত্ব দায়িত্বের সমতার নীতি। তা হচ্ছে আদেশের ঐক্য নীতি। একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি, ওইটাকে কি বলা হচ্ছে আদেশের ঐক্য নীতি। একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি, এই যে নীতিটা, এটাকে কি বলা হয় আদেশের ঐক্য নীতি। সারল্য ও সুস্পষ্টতার নীতি। আপনার প্রতিষ্ঠানের কাজটি অবশ্যই সুস্পষ্ট হবে এবং সরল হবে, সেটাকে বলা হচ্ছে সারল্য ও সুস্পষ্টতার নীতি। তারপর কি আছে ভারসাম্যের নীতি। তারপর কি আছে ভারসাম্যের নীতি। প্রতিষ্ঠানের কাজগুলো একটি আরেকটির সাথে কি করবে, আপনার প্রতিষ্ঠানের কাজগুলোর মধ্যে ভারসাম্য থাকতে হবে। ভারসাম্য মানে সমতা থাকতে হবে, কাউকে বেশি কাজ দিবে না, কাউকে কম কাজ দিবে না, সবাইকে কি সমানভাবে কাজ দিবেন। এটা হচ্ছে কি ভারসাম্যের নীতি। নমনীয়তার নীতি, অর্থাৎ যে কোনো সময় পরিবর্তন করার একটা নীতি থাকবে, এটাকে বলা হচ্ছে নমনীয়তার নীতি। নেতৃত্বের নীতি বা 12 নাম্বার, অর্থাৎ প্রতিষ্ঠানে একজন লিডার থাকবে, সে নেতৃত্ব দিয়ে কাজগুলোকে পরিচালনা করবে, এটাকে বলা হচ্ছে নেতৃত্বের নীতি। সংগঠন কাঠামো বলতে কি বোঝানো হয়, প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কি বোঝায় সংগঠন কাঠামো। এবার সংগঠন কাঠামোর এখানে দেখেন 5টি সেন্টেন্স আছে, 5টি সেন্টেন্স পড়ুন। আচ্ছা, পড়া হয়েছে? জি স্যার। সমস্যা আছে কোনোটাই? না স্যার। তাহলে আমরা পরবর্তীতে আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য। একটি সংগঠন কখনই বুঝবো যে এটা আদর্শ না কি ভালো সংগঠন, তখন যখন এটা আমরা তার বৈশিষ্ট্যগুলো দেখলে বুঝতে পারবো এটা আদর্শ সংগঠন কি না। লক্ষ্যাভিমুখী সংগঠনের কাজগুলোকে অবশ্যই লক্ষ্য অভিমুখী হবে। আপনার যে লক্ষ্যটি আছে প্রতিষ্ঠানের, ওই লক্ষ্য বাস্তবায়নের মুখী হবে কি সংগঠন। দায়িত্ব কর্তৃত্বের সুসংজ্ঞায়িত করা, অর্থাৎ কে কি দায়িত্ব পালন করবে, কার কি কর্তৃত্ব হবে সেটা আগে থেকে সংজ্ঞায়িত করে নেওয়া বা ভাগ করে নেওয়াকে কি বলা হয় দায়িত্ব কর্তৃত্বের সুসংজ্ঞায়িতকরণ। কার্য বিভাজন, কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে নেওয়াকে কি বলা হয় কার্য বিভাজন। অর্থাৎ প্রতিষ্ঠানের কাজগুলো কি হবে, এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে নেওয়াকে কি বলা হয় কার্য বিভাজন বলা হয়। তা হচ্ছে কাম্য তত্ত্বাবধান পরিসর, অর্থাৎ একজন ব্যক্তির অধীনে কতজন ব্যক্তি কাজ করতে পারবে, এটাকে কি বলা হয় তত্ত্বাবধান পরিসর। আমার অধীনে 10 জন আমি নিয়ন্ত্রণ করতে পারবো, তাহলে এই 10 জনকে কি বলা হবে আমার তত্ত্বাবধান পরিসর। আমার অধীনে 10 জন কাজ করে, তাহলে এই 10 জন হচ্ছে কি তত্ত্বাবধান পরিসর। আর কাম্য তত্ত্বাবধান পরিসর হচ্ছে প্রকৃতভাবে আমি কয়জনকে নিয়ন্ত্রণ করতে পারি, সেটাকে বলে কাম্য তত্ত্বাবধান পরিসর। আমার অধীনে হয়তো আমি 5 জনকে প্রকৃতভাবে গাইড করতে পারবো, তাহলে 5 জন হচ্ছে আমার জন্য কাম্য তত্ত্বাবধান পরিসর। একটু সংজ্ঞাটা লিখে রাখুন, তত্ত্বাবধান পরিসর আর কাম্য তত্ত্বাবধান পরিসর। তত্ত্বাবধান পরিসর হচ্ছে একজন ঊর্ধ্বতনের অধীনে কতজন অধস্তন কাজ করে, তাকে বলা হচ্ছে তত্ত্বাবধান পরিসর। আর কাম্য তত্ত্বাবধান পরিসর হচ্ছে একজন ঊর্ধ্বতন কতজন অধস্তনকে প্রকৃতভাবে নিয়ন্ত্রণ করতে পারে কাজের মাধ্যমে, তাকে বলা হয় কাম্য তত্ত্বাবধান পরিসর। এবার আসুন সহজবোধ্যতা। সহজবোধ্যতা, সংগঠনটি অবশ্যই কি সহজ হবে, দেখলে যেন বোঝা যায় সংগঠন কাঠামোটা। যোগাযোগ শৃঙ্খলা, প্রত্যেকের মধ্যে একটা শৃঙ্খলা বজায় করবে এবং থাকবে এবং যোগাযোগ রক্ষা হবে। সম্পদ ও উপকরণের সঠিক ব্যবহার, আমার যে প্রতিষ্ঠানের সম্পদ এবং উপকরণ গুলো আছে ওগুলোকে আমি প্রকৃতভাবে বা সহজভাবে কি ব্যবহার করব। নমনীয়তা, পরিবর্তনশীলতা। স্যার তত্ত্বাবধানটা যদি আরেকবার বলতেন স্যার ভালো। আচ্ছা, তত্ত্বাবধান পরিসর একজন ব্যক্তির অধীনে একজন ঊর্ধ্বতনের অধীনে কতজন অধস্তন কাজ করে তাকে বলা হচ্ছে তার তত্ত্বাবধান পরিসর। আর কাম্য তত্ত্বাবধান পরিসরটি হচ্ছে একজন ঊর্ধ্বতন কতজন অধস্তনকে সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারে, তাকে বলা হয় কাম্য
তত্ত্বাবধান পরিষদ। এখন বুঝতে পারছেন স্যার? জি স্যার, বুঝতে পারছি। মানে প্রথমটা হচ্ছে নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে যে ইয়ে করা আর কি। প্রথমটা হচ্ছে এটা ওভারঅল আমার অধীনে কয়জন আছে এটাই, আর পরেরটা কাম্যটা হচ্ছে আমি প্রকৃত অর্থে কয়জনকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক আছে? জি স্যার, জি ধন্যবাদ স্যার। ওয়েলকাম। 16 নাম্বার একটা প্রশ্ন দেখেন, আমরা এবারে এমসিকিউ তে চলে আসি। আগের পার্টে কারো কোনো সমস্যা আছে এতক্ষণ যা পড়লাম? না স্যার। ওকে, তাহলে আমরা সামনে আগাই, এমসিকিউ গুলো সলভ করি। নিচের কোন শব্দ থেকে অর্গানাইজেশন শব্দের উৎপত্তি? অর্গানিজম। অর্গানিজম। সংগঠন প্রক্রিয়া ধাপ কয়টি? 4টি। 4টি। নিচের কোনটি সংগঠিতকরণ প্রক্রিয়ার পদক্ষেপ নয়? উদ্দেশ্য নির্ধারণ। উদ্দেশ্য নির্ধারণ। আচ্ছা। নিচের কোনটি সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ? কার্যাদেশ শনাক্তকরণ শ্রেণীবদ্ধকরণ। সংগঠন বলতে কি বুঝি আমরা? একদল লোকের সমষ্টি। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কি বলে? সংগঠন। সংগঠন কাঠামো। সংগঠন কাঠামো। সংগঠন কাঠামো। আচ্ছা। সংগঠনকে পিরামিডের সাথে তুলনা করেছেন কে? কোনস আর ডোনেল। কোনজ ও ডোনাল্ড। আচ্ছা। একজন ব্যবস্থাপকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কর্মরত অধীনস্থনের সংখ্যাকে কি বলে? তত্ত্বাবধানের পরিসর। তত্ত্বাবধানের পরিসর। তিনটে সবগুলো হবে, স্যার। নিয়ন্ত্রণের পরিসর, ব্যবস্থাপনার পরিসর, সবগুলো হবে। কারণ তত্ত্বাবধান পরিসর কি ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। ঠিক আছে? আর ব্যবস্থাপনা পরিসর হতে পারে নিয়ন্ত্রণের পরিসর, নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত, তাহলে অ্যান্সার সবগুলো হবে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে তত্ত্বাবধান পরিসর, মূলত তত্ত্বাবধান পরিসর। দায়িত্ব ও জবাবদিহিতা নির্ধারণকে কি বলা হয়? পরিকল্পনা, সংগঠন, সমন্বয়, সংগঠন। সংগঠন কাঠামোকে চিত্রের সাহায্যে রূপ দেওয়াকে কি বলা হয়? সংগঠন চিত্র, সংগঠন নকশা, সংগঠন সারগ্রন্থ, সংগঠন রূপরেখা। কি হবে? চিত্র। সংগঠন চার্ট। সংগঠন চার্ট বা চিত্র। নিচের কোনটি সংগঠনের নীতিমালা নয়? উদ্দেশ্যের নীতি, সমতার নীতি, পারিশ্রমিকের নীতি, ভারসাম্যের নীতি। পারিশ্রমিকের নীতি। আচ্ছা, আমরা সবই পারি ইনশাআল্লাহ, তাহলে আমরা সামনের দিকে আগাই। সংগঠন কাঠামো। সংগঠন কাঠামো, সংগঠন কাঠামোকে আমরা দুই ভাগে ভাগ করি। সংগঠন চিত্রের ধরন অনুযায়ী সমান্তরাল সংগঠন, তারপর কি আছে খাড়াকৃতি সংগঠন, তারপর কি আছে আনুষ্ঠানিকতার বিচারে আনুষ্ঠানিক সংগঠন, অনানুষ্ঠানিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠন একটা কি আছে অনানুষ্ঠানিক সংগঠন। সমান্তরাল সংগঠন ও খাড়াকৃতি সংগঠন এইসব আমাদের দরকার নেই। সমান্তরাল মানে হচ্ছে একই ধাপে প্রত্যেকটা বিভাগকে একই সমান্তরালে পরিচালনা করাকে কি বলা হয়? সমান্তরাল। আর খাড়াকৃতি সংগঠনটা হচ্ছে উপর থেকে কাজগুলো নিচের দিকে নেমে আসবে, ওটা হচ্ছে কি খাড়াকৃতি সংগঠন। ওইগুলো আমাদের দরকার নেই। আমরা বলবো হচ্ছে আনুষ্ঠানিকতার বিচারের সংগঠনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন যদি আসে তাহলে এখান থেকে আসবে আনুষ্ঠানিক সংগঠন, অনানুষ্ঠানিক সংগঠন। অনানুষ্ঠানিক সংগঠন হচ্ছে যে সংগঠন কাঠামোটা প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি রীতি ইত্যাদি মেনে পরিচালিত হয় না, তাকে বলা হয় অনানুষ্ঠানিক সংগঠন। যেমন একজন লোক হচ্ছে আপনার ভাই, অফিসে তাকে স্যার বলতে হবে, এটা কি আনুষ্ঠানিক নীতি। কিন্তু অফিসের বাইরে যখন তাকে আপনি ভাই বলে ডাকলেন, সেটা হচ্ছে কি অনানুষ্ঠানিক সংগঠন। আর আনুষ্ঠানিক সংগঠন যে প্রতিষ্ঠানের নিয়ম নীতি কাঠামো ইত্যাদি মেনে যখন কোনো সংগঠন পরিচালনা করা হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠন 5 প্রকার, এখানে 4 প্রকার দেওয়া হয়েছে। আরেকটা সংগঠন আছে হচ্ছে কমিটি। আরেকটা সংগঠন কাঠামো আছে, সেটির নাম কি আমাদের কমিটি সংগঠন। তো আনুষ্ঠানিক বিচারে সংগঠন কাঠামো হচ্ছে আমাদের 5 প্রকার। 1 নম্বর সরলরৈখিক সংগঠন, 2 নম্বর সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, 3 নম্বর কার্যভিত্তিক সংগঠন,
4 নাম্বার হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন এবং 5 নাম্বার হচ্ছে কমিটি সংগঠন। আমাদের সংগঠন হচ্ছে 5 প্রকার। সরলরৈখিক সংগঠন আমরা পড়বো। আপনাদের এখানে খুব গুছিয়ে লেখা হয়েছে সরলরৈখিক সংগঠন সম্পর্কে। যে সংগঠন পদ্ধতিতে ক্ষমতা বা কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে সরল রেখার আকারে নিচের দিকে নেমে আসে তাকে কি বলা হয়? সরলরৈখিক সংগঠন। অর্থাৎ যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখাটা সরল রেখার আকারে উপর থেকে নিচের দিকে নেমে আসে তাকে বলা হয় সরলরৈখিক সংগঠন। একটু দেখবো, উপরে দেখবো হচ্ছে এমডি, তারপর হচ্ছে কি ডিরেক্টর, তারপর হচ্ছে জিএম, তারপর কি এলজিএম। এই যে একটা ধাপে নেমে আসছে এটাকে আমি কি বলবো? সরলরৈখিক সংগঠন। এটা সরল রেখার আকারে নেমে আসছে। তো সরলরৈখিক সংগঠনের অপর নাম হচ্ছে সামরিক সংগঠন। এটাকে কি সংগঠন নামে ডাকা হয়? সামরিক সংগঠন। এটা পাশে লিখে রাখুন, এটা সংগঠনের প্রাচীন পদ্ধতি। এটি হচ্ছে সংগঠনের প্রাচীন পদ্ধতি। সরলরৈখিক সংগঠনকে আমরা বলতে পারি সংগঠনের প্রাচীন পদ্ধতি। এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় কোন সংগঠনের মাধ্যমে? সরলরৈখিক সংগঠনে। তারপর এটা খুবই গুরুত্বপূর্ণ, সরলরৈখিক সংগঠন অতিমাত্রায় ব্যক্তি কেন্দ্রিক। সরলরৈখিক সংগঠনটি কি? অতিমাত্রায় ব্যক্তি কেন্দ্রিক। লিখছি স্যার? জি স্যার। সরলরৈখিক, এবার আসি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এই ধরনের সংগঠনে দুই ধরনের কর্মী থাকে। একজন হচ্ছে সরলরৈখিক কর্মী থাকে, আরেকজন হচ্ছে কি নির্বাহী বা উপদেষ্টা কর্মী থাকে বা পদস্থ কর্মী থাকে। সরলরৈখিক কর্মী পাশাপাশি উপদেষ্টা কর্মী বা পদস্থ কর্মী থাকে, তাদেরকে আবার নির্বাহী কর্মীও বলা হয়। অর্থাৎ যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা পদস্থ কর্মী থাকে তাকে কি বলা হয়? সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিক কর্মীকে কি বলা হয়? নির্বাহী বলা হয়। আর পদস্থ কর্মী সংগঠন কর্মীকে কি বলা হয়? পদস্থ কর্মী অথবা উপদেষ্টা কর্মী বলা হয়। আর যে সংগঠন কাঠামোকে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য বা পরামর্শ দেওয়ার জন্য উপদেষ্টা কর্মী বা পদস্থ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এখানে বলেন পদস্থ কর্মীরা হয় কি স্বাধীন প্রকৃতির। পদস্থ কর্মীরা বিশেষায়িত জ্ঞানের অধিকারী হয়। এখানে আর কিছু পড়তে হবে না। তারপর চলে আসি কার্যভিত্তিক সংগঠন, ফাংশনাল অর্গানাইজেশন। যে সংগঠন কাঠামোকে এক কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে, অর্থাৎ কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে এক একজন বিশেষজ্ঞের উপর ন্যস্ত করা হয় তাকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। যে সংগঠন কাঠামোকে কাজকে তার প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এক একটা কাজ এক একজনের উপর এক একজন বিশেষজ্ঞের উপর ন্যস্ত করা হয় বা দিয়ে দেওয়া হয় তাকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠনের আরেকটি নাম হচ্ছে ফাংশনাল ফোরম্যানশিপ। এই নামটি প্রদান করেন এফ.ডব্লিউ. টেইলর। বা কার্যভিত্তিক সংগঠনের জনক বা এটার প্রবক্তা হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর, ফ্রেডরিক উইন্সলো টেইলর। তারপর কার্যভিত্তিক সংগঠনটি এফ.ডব্লিউ. টেইলর উদ্ভাবন করেন 1880 সালে। কার্যভিত্তিক সংগঠনটি এফ.ডব্লিউ. টেইলর উদ্ভাবন করেন 1880 সাল থেকে। সরলরৈখিক সংগঠনের বিপরীতধর্মী সংগঠন হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। স্যার আমরা আবার চলে যাই, কার্যভিত্তিক সংগঠনের আরেকটি নাম আছে, সেটির নাম হচ্ছে পদস্থ কর্মী সংগঠন। কার্যভিত্তিক সংগঠনের আরেকটি নাম আছে, সেই নামটি হচ্ছে পদস্থ কর্মী সংগঠন। যদি শুধু পদস্থ কর্মী সংগঠন থাকে সেটি কি হয়ে যাবে? সেটিকে আমরা বলবো কার্যভিত্তিক সংগঠন। অনলি যদি প্রশ্নে পদস্থ কর্মী সংগঠন থাকে তাহলে আমরা ধরে নেব সেটি কার্যভিত্তিক সংগঠন। তারপরে আসুন 4 নম্বর ম্যাট্রিক্স সংগঠন। সে যেই সংগঠনের ব্যবস্থা সংগঠনকে কাজ এবং দ্রব্য দুইটার ভিত্তিতে ভাগ করে এবং একজন বিশেষজ্ঞের উপর ন্যস্ত করা হয় তাকে বলা হয় দ্রব্য ভিত্তিক ও কার্যভিত্তিক সংগঠন বা ম্যাট্রিক্স সংগঠন। অর্থাৎ কাজগুলোকে আপনি বিভিন্ন পণ্য এবং ব্যক্তি অনুযায়ী ভাগ করবেন, সেটি হয়ে যাবে কি কার্যভিত্তিক ও দ্রব্য ভিত্তিক। আমি কয়েকটা চার্ট দেখাচ্ছি তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে।
এটা হচ্ছে কি শুরুতে থাকবে এমডি, তারপর হচ্ছে ডিরেক্টর, তারপর হচ্ছে কি জিএম, এজিএম। এটা হচ্ছে কি সরল রৈখিক, এটা কি সরল রৈখিক। এটার পাশেই যদি আমি একজনকে বিশেষজ্ঞ দিই, অ্যাডভাইজার, অ্যাডভাইজার, অ্যাডভাইজার 1 2 3, এটা হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এটি কি হয়ে যাবে? সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এবার আমি কার্যভিত্তিক হবে কি, মহাব্যবস্থাপক। এখন আমি এখানে অনেকগুলো কাজ করব। অর্থ ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, বিপণন ব্যবস্থাপক, বিপণন ব্যবস্থাপক। এই যে এটাকে আমি কি বলবো, এটাকে কি বলবো? পদস্থ কর্মী অথবা ফাংশনাল ফরম্যানশিপ অথবা কার্যভিত্তিক ব্যবস্থা সংগঠন। এই যে এক একজনের উপর আমি দায়িত্ব দিলাম। অর্থ ব্যবস্থাপকের অধীনে শুধু অর্থ বিষয়ক কাজ, উৎপাদন ব্যবস্থাপকের অধীনে শুধু উৎপাদন সংক্রান্ত কাজ, বিপণন ব্যবস্থাপকের অধীনে কি বিপণন সংক্রান্ত কাজ। তারপর হচ্ছে কি যেটা সরলরৈখিক পদস্থ কর্মী যেটা হতে পারে, যেটা হচ্ছে মেট্রিক সংগঠন যেটা হবে, আবার কি এক একটা দ্রব্য দিয়ে দিব, দ্রব্য বা পণ্য 1, পণ্য 2, দ্রব্য 3। এই যে এইভাবে যখন আমি ব্যবস্থাপনাটা সাজাবো, এটা হয়ে যাবে মেট্রিক। একজন ব্যবস্থা কাজ এবং দ্রব্য অনুযায়ী যখন ভাগ করে, দুইটা অনুযায়ী যখন ব্যবস্থাপনাকে ভাগ করব, তাহলে সেটা হয়ে যাবে কি মেট্রিক সংগঠন। মেট্রিক মানে কি কাজ 5 প্লাস দ্রব্য, কাজ প্লাস দ্রব্য, তাহলে সেটা কি হয়ে যাবে মেট্রিক সংগঠন। আর কমিটি সংগঠনটা কি এটা আমরা জানি, সবচেয়ে জটিল ও সর্বাধুনিক সংগঠন কাঠামো হচ্ছে মেট্রিক সংগঠন। লিখে রাখুন, সবচেয়ে জটিল ও সর্বাধুনিক সংগঠন কাঠামো হচ্ছে কি মেট্রিক সংগঠন। লিখছেন? সবচেয়ে জটিল ও সর্বাধুনিক সংগঠন কাঠামো হচ্ছে মেট্রিক সংগঠন। এবার চলে আসি কমিটি সংগঠন। প্রতিষ্ঠানে কোনো বিশেষ লোক বা বিশেষ কোনো নির্দিষ্ট প্রশাসনিক কাজ সমাধানের জন্য যে সংগঠন কাঠামো গঠন করা হয় তাকে বলা হয় কি কমিটি সংগঠন। বিশেষ কোনো কাজ সমাধানের জন্য দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটলে 3 সদস্য বিশিষ্ট 5 সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া হয়। তাই কি কমিটি প্রতিবেদন দিলে তার উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। এই যেগুলোকে কি বলা হয় কমিটি সংগঠন। কমিটি সংগঠনের আরো 4 থেকে 5টা নাম আছে, এই নামগুলো আমরা লিখবো। কমিটি সংগঠনে আরো 4 থেকে 5টি নাম আছে, নামগুলো আমরা অবশ্যই লিখবো। কমিটি সংগঠনের অনেকগুলো নাম আছে, এটাকে বলা হয় বোর্ড, টাস্ক ফোর্স, কমিশন। বোর্ড, টাস্ক ফোর্স, কমিশন, কাউন্সিল ইত্যাদি নামে ডাকা হয়। কাউন্সিল ইত্যাদি।
স্যার আমরা এতটুকু লিখতে পারছি? 1 মিনিট একটু স্যার আমরা কি কমিটির এই 4টা নাম লিখতে পারছি? টাস্ক ফোর্স, বোর্ড, কমিশন, কাউন্সিল। এবার চলে আসি কমিটি। হ্যাঁ, কমিটিটা কেন করা হয়? স্বল্প সময়ের জন্য করা হয়। কমিটি কি স্বল্প মেয়াদী কোনো সংগঠন, ক্ষণস্থায়ী বা সাময়িক সংগঠন বা স্বল্প মেয়াদী সংগঠন। কমিটি হচ্ছে স্বল্প মেয়াদী, ক্ষণস্থায়ী বা সাময়িক সংগঠন। কমিটি হচ্ছে স্বল্প মেয়াদী, ক্ষণস্থায়ী বা সাময়িক সংগঠন। তারপর স্যার চলে আসি আমরা এমসিকিউ গুলো দেখি একটু। এমসিকিউতে কি বলছেন, আমরা পারি কিনা। তা এই সংগঠনের কাঠামোটা বুঝতে পারছি স্যার? সবাই বুঝে গেছে? জি স্যার। কারো কোনো সমস্যা নাই তো? তাহলে এবার আসি, যে সংগঠন পদ্ধতিতে ক্ষমতা ও কর্তৃত্ব ব্যবস্থাপনা উপরের স্তর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে তাকে কি বলা হয়? সরল রৈখিক। সরল রৈখিক সংগঠন বলা হয়। আচ্ছা, যে সংগঠনে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা কর্মী ব্যবহার করা হয় তাকে কি ধরনের সংগঠন বলে? সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। কোন ধরনের সংগঠন কাঠামোতে ব্যবস্থাপনার কার্যাবলীকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এর এক একজন বিশেষজ্ঞের উপর ন্যস্ত করা হয়? কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠন। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? এফডব্লিউ টেইলর। যখন একদল লোকের সমষ্টির উপর কোনো কাজ, বিশেষ কার্য সমাধান করার দায়িত্ব অর্পণ করা হয় তাকে কি বলা হয়? কমিটি। কোন ধরনের সংগঠনে 2 ধরনের কর্মী নিয়োজিত থাকে? সরলরৈখিক ও পদস্থ কর্মী। সরলরৈখিক ও পদস্থ কর্মী। এটা তো হবে না, এটা হবে। সরলরৈখিক ও পদস্থ কর্মী হবে। 2 ধরনের কর্মী থাকেন, একজন সরলরৈখিক নির্বাহী থাকে, একজন হচ্ছে উপদেষ্টা বা পদস্থ কর্মী থাকে। সবচেয়ে আধুনিক সংগঠন কাঠামো কোনটি? ম্যাট্রিক্স সংগঠন। আপনার অ্যান্সারই দেয় নাই। নিচের কোন ধরনের কার্যিক ব্যবস্থা, ফাংশনাল ম্যানেজার ও প্রকল্প ব্যবস্থাপক, প্রজেক্ট ম্যানেজার উভয় কর্মরত থাকে? কোনটি হবে? কার্যভিত্তিক। না, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কে আমি দেখেন এই যে কাজগুলো ভাগ করছিলাম, আমি একটা চার্ট দেখাচ্ছিলাম পণ্য অনুযায়ী এবং কাজ অনুযায়ী। যখন কাজ অনুযায়ী সে দায়িত্ব পালন করবে তখন সে হবে কি ফাংশনাল ব্যবস্থাপক। আবার যখন সে পণ্য নিয়ে কাজ করবে তখন তাকে আমি কি বলবো? প্রজেক্ট ম্যানেজার বা প্রকল্প ব্যবস্থাপক। বুঝতে পারছেন? নিচের কোন ধরনের সংগঠনকে সামরিক সংগঠন বলা হয়? সরলরৈখিক। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য যে উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী ব্যবহার করা হয়, এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা কার হাতে থাকে? নির্বাহীর কাছে। হ্যাঁ, যত কিছুই হোক সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা যে কোনো সংগঠনের নির্বাহীর কাছেই থাকবে। বুঝতে পারছেন? নিচের কোন ধরনের সংগঠনে দ্বৈত কর্তৃত্বের সৃষ্টি হয়? কার্যভিত্তিক। না, 2 ধরনের সংগঠনে দ্বৈত ব্যক্তি কর্তৃত্বের সৃষ্টি হয়। একটা হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন, আরেকটি হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। একটি হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন, আরেকটি কি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। কার্যভিত্তিকে তো যে বিভাগগুলো আছে ওই বিভাগগুলোতে থাকে না?
কার্যভিত্তিকে কি যে যে বিভাগের ব্যবস্থাপক সে ওই বিভাগের দায়িত্ব পালন করবে, এখানে কি তাকে অন্য বিভাগের কোনো দায়িত্ব দেওয়া হবে না। তাহলে কি এখানে দ্বৈত কর্তৃত্বের সৃষ্টি হচ্ছে? হচ্ছে না। স্যার কিন্তু তাও ম্যাট্রিক্সে আচ্ছা ঠিক আছে থ্যাংক স্যার যদি অপশনে দুটাই থাকে তাহলে কি কি দেব, কোনটা দেব? দুইটা থাকলে ক ক ক প্লাস খ এইভাবে প্রশ্ন হবে, দুইটা ডিরেক্ট একসাথে কখনো দিবে না। বুঝা গেছে? যদি অপশন ক তে থাকতো সরলরৈখিক ও যে পদস্থ কর্মী, অপশন গ তে ম্যাট্রিক্স, তাহলে ঘতে গিয়ে দেখবেন অ্যান্সারটা এইভাবে হবে ক প্লাস গ, তখন অ্যান্সারটা আপনার ক প্লাস গই হবে। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরে প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে সংগঠন কাঠামোকে কি বলে? অনানুষ্ঠানিক। অনানুষ্ঠানিক সংগঠন। অনানুষ্ঠানিক সংগঠন। যে সংগঠন কাঠামোতে অধস্তন কর্মীর সংখ্যা বেশি হলেও সাংগঠনিক স্তরের সংখ্যা কম, তাকে কি সংগঠন বলে? এটা তো সমান্তরালই হবে, একজন থাকবে সব। হ্যাঁ সমান্তরাল, তো সবাই সমানভাবে থাকবে, কর্মী বেশি হলেও কি স্তর একটাই থাকবে। বুঝা গেছে? যেমন আমি বলে দিলাম এই যে উপরের ব্যবস্থাপক, উনার অধীনে নিচে চলতে থাকে উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, ক্রয় বিভাগ। তাই এখানে কি স্তর কম কিন্তু ব্যক্তি বেশি না, কর্মী বেশি। কিন্তু এখন যদি আমি খারাকৃতি সংগঠন করি তাহলে একটা ধাপে ধাপে নেমে আসবে, তাহলে কি ওখানে স্তরটা বেশি হবে। বুঝতে পারছি? জি স্যার। এবার যে সংগঠন কাঠামোতে স্তরের সংখ্যাধিক্য বেশি এবং একজন নির্বাহী কম সংখ্যক অধস্তন তত্ত্বাবধান করে তাকে কি সংগঠন বলে? সমান্তরাল, খারাকৃতি, স্থির, অপেক্ষাকৃত, আপেক্ষিক সংগঠন। এখানে স্তর বেশি বলছে, কি হবে? খারাকৃতি। খারাকৃতি সংগঠন। খারাকৃতি মনে হয়। তাহলে আমরা পারি চ্যাপ্টার 2 ইউনিট 3 তে চলে যাই, ব্যবস্থাপনার পরিসর। এই যে আমরা আগেই বলে ফেলছি পরিসরের সংজ্ঞাটা। ব্যবস্থাপনার পরিসর বলতে একজন তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপকের অধীনে সরাসরি কর্মরত কর্মী বা নির্বাহী সংখ্যাকে কি বোঝায়, বা তাদের কাজকে তিনি সরাসরি তত্ত্বাবধান নিয়ন্ত্রণ করেন, তাকে কি বলা হয়? ব্যবস্থাপনার পরিসর। 3টি লাইন আছে, একটু পড়েন। ব্যবস্থাপনা পরিসরের আরেকটি নাম হচ্ছে তত্ত্বাবধান পরিসর। ব্যবস্থাপনা পরিসরের আরেকটি নাম হচ্ছে তত্ত্বাবধান পরিসর। এবার চলে আসি কাম্য ব্যবস্থাপনা পরিসর বা কাম্য তত্ত্বাবধান পরিসর। কাম্য ব্যবস্থাপনা পরিসর বলতে একজন নির্বাহী সরাসরি তত্ত্বাবধান করে এমন কর্মী বা অধস্থ নির্বাহী নিয়োগকে বোঝায় কি কাম্য তত্ত্বাবধান পরিসর, অর্থাৎ সর্বোচ্চ কতজনকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। এবার বিভাগীয়করণের সংজ্ঞাটা কি? প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতভাবে বা সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে প্রতিষ্ঠানের কাজগুলোকে যখন আমরা বিভিন্ন বিভাগ বা উপবিভাগে ভাগ করি তাকে বলা হয় কি বিভাগীয়করণ। বিভাগীয়করণের উপায়গুলো দেখেন, এখানে 7টি উপায় আছে। নাম্বার যেটি কার্যভিত্তিক বিভাগীয়করণ, প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন প্রকৃতি অনুযায়ী ভাগ করে কি বলা হয় কার্যভিত্তিক বিভাগীয়করণ। প্রতিষ্ঠানের কাজগুলোকে তার প্রকৃতি অনুযায়ী যখন বিভিন্ন ভাগে ভাগ করা হয় তাকে কি বলা হয় কার্যভিত্তিক বিভাগীয়করণ। তারপর 2 নম্বর আছেন দ্রব্য ভিত্তিক বিভাগীয়করণ। প্রতিষ্ঠান যখন বিভিন্ন সেবার ভিত্তিতে সংগঠন কাঠামোকে ভাগ করা হয় তাকে কি বলা হয় দ্রব্য ভিত্তিক সংগঠন। সেবা সময়কে যখন প্রতিষ্ঠানের কাজগুলোকে যখন বিভিন্ন দ্রব্যের ভিত্তিতে বা পণ্যের ভিত্তিতে বিভিন্নভাবে ভাগ করা হয় তাকে কি বলা হয় দ্রব্য ভিত্তিক বিভাগীয়করণ। ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনি ধরেন ইলেকট্রিক সামগ্রী বিক্রি করেন, আপনি বলবেন হচ্ছে কি ইলেকট্রিক সামগ্রীর জন্য হচ্ছে সিলিং ফ্যানের জন্য একটা বিভাগ তৈরি করবেন, এলইডি লাইটের জন্য একটা বিভাগ তৈরি করবেন, তারপর হচ্ছে ইলেকট্রনিক যে অ্যাক্সেসরিজ গুলো আছে সুইচ তারপর কেবল এগুলোর জন্য আরেকটা বিভাগ তৈরি করবেন। তাহলে এটা কি হয়ে যাবে দ্রব্য ভিত্তিক বিভাগীয়করণ। সময় ভিত্তিক বিভাগীয়করণ, আপনার যখন বিভিন্ন শিফট চালু করবেন, একটা প্রতিষ্ঠানে যখন বিভিন্ন শিফট থাকে তাকে বলে কি সময় ভিত্তিক। যেমন আপনার কলেজে পড়ার ক্ষেত্রে
মর্নিং শিফট, ডে শিফট, তাহলে কি সময়ভিত্তিক বিভাগীয়করণ ছিল। অফিসে হচ্ছে কি নৈশ শিফট, তারপর কি দিবা শিফট, অর্থাৎ দিনের বেলা একটা শিফট থাকে, রাতের বেলা একটা শিফট থাকে, তাকে বলে সময়ভিত্তিক বিভাগীয়করণ। তো হচ্ছে স্থান বা অঞ্চল ভিত্তিক বিভাগীয়করণ, বিভিন্ন অঞ্চলের জন্য যখন এক একটা বিভাগ তৈরি করবেন বা কাজ করবেন, কাজগুলোকে ভাগ করবেন, তাকে কি বলা হয় অঞ্চল ভিত্তিক বা স্থান ভিত্তিক বিভাগীয়করণ। উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, এভাবে। খরিদ্দার বা ক্রেতা ভিত্তিক বিভাগীয়করণ, ক্রেতাদের উপর ভিত্তি করে যখন বিভিন্ন বিভাগে ভাগ করবেন সেটা। যেমন কোন ক্রেতা আছে বেশি পণ্য ক্রয় করে, অধিক পণ্য ক্রয়ের ক্রেতা, কম পণ্য ক্রয়ের ক্রেতা ইত্যাদি। প্রক্রিয়া ভিত্তিক বিভাগীয়করণ, যে বিভাগীয়করণের মধ্যে কি কাজগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনুসরণ করে তাকে কি বলা হয় প্রক্রিয়া ভিত্তিক বিভাগীয়করণ। এখানে একটা প্রক্রিয়া দেখাইছে, প্রথমে কি সুতা সংগ্রহ করা হয়, তারপর হচ্ছে এটা একটা বিভাগ, তারপর সুতা কাটা আরেকটা বিভাগ, কাপড় বুনন একটা বিভাগ, রং করা একটা বিভাগ, বিক্রয় করা কি আরেকটা বিভাগ। এই যে এক একটা প্রক্রিয়ার জন্য এক একটা বিভাগ তৈরি করলেন, এটাকে বলা হয় প্রক্রিয়া ভিত্তিক বিভাগীয়করণ। মিশ্র বিভাগীয়করণ, এটা হচ্ছে কি মিশ্র মেট্রিক সংগঠনের মতো, কার্যভিত্তিক ও দ্রব্য ভিত্তিক দুইটার একসাথে সমন্বয় করতে তাকে কি বলা হয় মিশ্র বিভাগীয়। প্রতিষ্ঠানকে একটি দেহের সাথে তুলনা করা হয়, প্রশাসন হলো কি এর মস্তিষ্ক, ব্যবস্থাপক হলো এর চোখ, সংগঠন হলো কি বাহু। সংগঠন হলো কি প্রশাসনের, প্রতিষ্ঠানের বাহু। ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দেখেন এট এ গ্ল্যান্স, এক নজরে দেখে নেন ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো। করা হয়েছে স্যার? স্যার আরেকটু। আচ্ছা, আচ্ছা, আমরা যে এতক্ষণ পড়লাম এখানে কারো কোনো সমস্যা আছে স্যার? এতক্ষণ যে টপিক গুলো পড়েছি এখানে কি কারো কোনো সমস্যা আছে আমাদের মধ্যে? নাই স্যার। সুষম বাজেট কি? না স্যার। সুষম বাজেট হচ্ছে একটা প্রকৃত অর্থাৎ এমন একটা বাজেট হবে যেখানে সবগুলো বিভাগের জন্য সঠিক পরিমাণ বা সুন্দর পরিমাণ একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, সেটাকে বলে সুষম বাজেট। বিক্রয় বিভাগে যতটুকু প্রয়োজন ততটুকু বাজেট যখন আপনি প্রদান করবেন তাকে বলা হয় সুষম বাজেট। বুঝতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ। বাজেট হচ্ছে আমাদের তিন প্রকার হয়, ঘাটতি বাজেট, সুষম বাজেট, উদ্ধৃত বাজেট। ঘাটতি বাজেট হচ্ছে যে বাজেটে অলওয়েজ ঘাটতি থাকে বেশি, যেন আমাদের বাজেট যেটা ঘাটতি বাজেট। আর সুষম বাজেট হচ্ছে যে সবগুলো কি খাতে সমান পরিমাণ হয়ে যাবে। আর উদ্ধৃত বাজেট হচ্ছে বাজেটে ব্যয় করার পরেও কি আয়টা বেশি থাকবে। আমি নেক্সট ক্লাসে আপনাদের জন্য বাজেটে একটা স্লাইড করে নিয়ে আসবো, বাজেটে একটা শিট করব, ওইটা আমি দিয়ে দিব, আপনি ওইটা কালেক্ট করে নিন, আপনাকে পাঠিয়ে দিব বা রাকিন ভাইকে মেসেঞ্জারে দিয়ে দিব আজকে স্লাইডটা সহ। আমি আজকে যে স্লাইডটি পড়াইছি ওই স্লাইড সহ দিয়ে দিব, আর বাজেটে একটা চার্ট দিয়ে দিব, ওইখান থেকে আপনি বাজেটের ইনফরমেশন গুলো পড়ে নেবেন, যে ইনফরমেশন গুলো থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়।
ঠিক আছে। একজন নির্বাহীর অধীনে সরাসরি কর্মরত কর্মীর সংখ্যাকে কি বলে? পরিসর, ব্যবস্থাপনা পরিসর। ব্যবস্থাপনা পরিসর। সংগঠন প্রক্রিয়ার প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ কোনটি? কার্য বিভাজন। আচ্ছা, প্রকৃতি অনুযায়ী প্রশাসনিক কার্যাদিকে বিভিন্ন ভাগে ভাগ করার প্রক্রিয়াকে কি বলে? কার্য বিভাগীকরণ কিসের নীতি অনুসরণ করা হয়? দায়িত্ব কর্তৃত্ব নীতি। হ্যাঁ, দায়িত্ব কর্তৃত্ব নীতি অনুসরণ করা হয়। বিশেষায়নের নীতি। দায়িত্ব কর্তৃত্ব কেন হবে? বিশেষ বিশেষ কাজগুলোকে বিশেষ বিশেষ বিভাগের উপর ন্যস্ত করা হয় না? কার্য বিভাজন মানে হচ্ছে কাজ ভাগ করলে এখানে বিশেষণ কিভাবে সংযুক্ত হয় ভাই স্যার? হ্যাঁ, বিশেষণ কেন হয়? আমার প্রশ্ন এটাই, বিশেষণ কেন হয়? এখান থেকে আমি দায়িত্ব কর্তৃত্ব তো ভাগ করে ফেলি, এটা তো কিন্তু কাজগুলা কে কি কাজ করবে, কে কি কাজ করবে ওইটা কিসের উপর নির্ভর করে? বিশেষায়নের উপর। কে কোন বিষয়ে বিশেষজ্ঞ ওইটার উপর নির্ধারণ করে কি? বিশেষায়নের নীতি। বিশেষায়নের নীতিটা বুঝতে পারছেন? কে কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ ওইটা অনুসরণ করে কি আমি কাজগুলো ভাগ করি, এক একজনকে এক একটা কাজ দিই। আর দায়িত্ব কর্তৃত্ব অর্পণ কর্তৃত্ব নীতি হচ্ছে জাস্ট দায়িত্ব কর্তৃত্ব গুলো নির্ধারণ করে দেওয়া, কার দায়িত্ব কি হবে, কার কর্তৃত্ব কি হবে, কিন্তু কাজগুলো ভাগ করে বিশেষায়নের নীতি উপর। কে কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ সেটা আগে আমি খুঁজে বের করি। তার বলছেন কাজের উপর ভিত্তি করে সামগ্রিক কাজকে বিভিন্ন ভাগে ভাগ করাকে কি বলা হয়? কার্যভিত্তিক। কার্যভিত্তিক। ভিত্তিক বিভাগীয়করণ কোন ধরনের বিভাগীয়করণ? সময় ভিত্তিক। সময় ভিত্তিক। আচ্ছা, কর্মীর সংখ্যা বিবেচনায় বিভাগ খোলা হলে তাকে কি বলা হয়? বিভাগীয়করণ বলা হয়। সংখ্যা ভিত্তিক, যদিও এটা আমাদের নাই। বিভিন্ন ধরনের ক্রেতার জন্য আলাদা আলাদা বিভাগ খোলা হলে তাকে কি বলা হয়? ক্রেতা ভিত্তিক। উৎপাদন শিল্পে কোন ধরনের বিভাগীয়করণ অনুসরণ করা হয়? প্রক্রিয়া ভিত্তিক। প্রক্রিয়া ভিত্তিক। একাধিক পণ্য নিয়ে ব্যবসায় করলে এরূপ সংগঠন কোন ধরনের বিভাগীয়করণ চালু করতে পারে? দ্রব্য ভিত্তিক হবে তাহলে। দ্রব্য ভিত্তিক। কোনটি সবচেয়ে সহজ ও প্রত্যক্ষ ধরনের সংগঠন? কোন ধরনের সংগঠনের সদস্যগণ আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন? কমিটি। কমিটি। তো আমরা সংগঠন পাঠ শেষ, এবার ইউনিট 3 চ্যাপ্টার 1 এ চলে আসছে। আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। পরিকল্পনা কাকে বলে আমরা জানি, ভবিষ্যৎ কাজ কি করব, কোন সময়ের মধ্যে ইত্যাদি আগে থেকে ঠিক করাকে কি বলা হয়? পরিকল্পনার লক্ষ্য কি? পরিকল্পনার মূল অভিপ্রায় বা কাঙ্ক্ষিত ফলকে কি বলা হয়? লক্ষ্য বলা হয়। মিশন হচ্ছে ব্রত বা বর্তমান ও স্বল্পমেয়াদী অর্জনযোগ্য লক্ষ্য বা অভিপ্রায়। উদ্দেশ্য জানি। বাজেট কি? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। রণনৈতিক লক্ষ্য কি? এটা দরকার নেই। কৌশলগত লক্ষ্য হচ্ছে প্রতিযোগীদের সাথে তাল মেলানোর জন্য। কার্য সম্বন্ধীয় লক্ষ্য বিকল্প সমূহ শর্ট অ্যানালাইসিসটা করতে হবে। শর্ট স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেটস। স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেটস একটু ভালো করে শুনতে হবে শর্টটা কি আছে। স্ট্রেংথ এবং এর মধ্যে হচ্ছে অভ্যন্তরীণ আর বাহ্যিক দুইটা পক্ষ থাকে। এর উপাদান হচ্ছে 4টি। শর্টের উপাদান হচ্ছে 4টি, স্ট্রেংথ এন্ড উইকনেস অপরচুনিটি এন্ড থ্রেটস। এর পক্ষ হচ্ছে দুইটি, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। স্ট্রেংথ এন্ড উইকনেস সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি এবং দুর্বলতা, যেটা প্রতিষ্ঠান ওভারকাম করতে পারে, নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে। আর বাহ্যিক হচ্ছে অপরচুনিটি এন্ড থ্রেটস, সুযোগ এবং হুমকি হচ্ছে কি বাহ্যিক, যেটা প্রতিষ্ঠান কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। শুরুতে যেটা আছে স্ট্রেংথ, যে আমি যদি স্কয়ার কোম্পানির কথা চিন্তা করি, স্কয়ারের স্ট্রেংথ কি? তাদের হিউজ একটা মূলধন আছে, এটা কি অভ্যন্তরীণ। উইকনেস কি? স্কয়ারে এত বড় একটা হসপিটাল থাকা সত্ত্বেও স্কয়ারের স্যালাইন জাতীয় বা ইনজেকশন সিরিঞ্জ জাতীয় কোনো প্রোডাক্ট নাই, ইনফিউশন প্রোডাক্ট নাই, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? স্কয়ারের উইকনেস। এটা ইচ্ছা করলে স্কয়ার ওভারকাম করতে পারে। তো বাহ্যিক যেগুলো স্কয়ার নিয়ন্ত্রণ করতে পারে, অপরচুনিটি বা সুযোগ, স্কয়ারের হিউজ একটা ক্রেতা গোষ্ঠী আছে। স্কয়ার যে পণ্য বাজারে নিয়ে আসুক না কেন
তাদের ক্রেতাগণ সেটা ক্রয় করবে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? অপরচুনিটি। থ্রেটস কি? স্কয়ারের জন্য হুমকি কি? তাদের যে কম্পিটিটর গুলো আছে, বেক্সিমকো, ইনসেপ্টা, অ্যারিস্টো ফার্মা, তারা কি স্কয়ারের জন্য থ্রেট বা হুমকি স্বরূপ। বুঝতে পারছি স্যার? প্রক্রিয়া, পদ্ধতি, কর্মসূচি, প্রকল্প সবগুলোই দেওয়া আছে। পরিকল্পনা সর্বদাই ভবিষ্যৎমুখী ব্যাখ্যা করা, এই যে এটা আপনার লিখিত জন্য আসতে পারে। আমরা কি বলবো? পরিকল্পনা সবসময় প্রয়োজনীয় তথ্যপাত্য ও বিশ্লেষণের মাধ্যমে কি ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে কি করা হয়। তো আমরা পরিকল্পনা কি বলতে পারি? সর্বদাই ভবিষ্যৎমুখী। বুঝতে পারছি স্যার? তারপর পরিকল্পনাকে নিয়ন্ত্রণের ভিত্তি বলা হয় কেন? এটাও যদি আপনার প্রশ্নে আসে তাহলে এটা আপনার অ্যান্সার করবেন কি? পরিকল্পনাটা আমি কিসের উপর ভিত্তি করে করি? আমার নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে করি। কারণ পরিকল্পনাটার সাথে কি নিয়ন্ত্রণটা কিসের উপর হয়? পরিকল্পনার উপর। কারণ নিয়ন্ত্রণের একটা ধাপ আছে আদর্শ মান নির্ধারণ। আমরা নিয়ন্ত্রণের 5টা ধাপ কিন্তু পড়ি। আদর্শ মান নির্ধারণ, কার্যবল পরিমাপ, প্রকৃত কার্যবলের সাথে আদর্শ মান তুলনা, তারপর কি ত্রুটি বা বিচ্যুতি নির্ণয়, তারপর কি সংশোধনমূলক ব্যবস্থা। এই যে আদর্শ মান যেটা নির্ধারণ করি, সেই আদর্শ মানটা হচ্ছে কি আমার পরিকল্পনা। এই কারণে বলা হয় পরিকল্পনাকে নিয়ন্ত্রণের ভিত্তি বলা হয়। একটু গুছিয়ে লিখে দিবেন। পরিকল্পনাকে ব্যবস্থাপকীয় অন্যান্য কাজের ভিত্তি বলা হয় কেন? কেন বলা হয়? কারণ পরিকল্পনার মাধ্যমে কি আমার ব্যবস্থাপনার বাকি কাজগুলোই চলে। কারণ আমি আগে পরিকল্পনা করে আমি বছরে কি কাজ করব সেটার উপর ভিত্তি করে কি আমার ব্যবস্থাপনার ভিত্তিগুলো নির্ধারণ করে দেয়। তারপর দেখেন পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয় কেন স্যার? কারণ পরিকল্পনা কি ব্যবস্থাপনার প্রথম এবং মুখ্য কাজ। পরিকল্পনার উপর ভিত্তি করে কি আমি ব্যবস্থাপনাটা শুরু করি। তো এইভাবে সবগুলো পড়ে নেবেন। পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশী বাজেট একটু পড়বেন। লক্ষ্য একটি পরিকল্পনা ব্যাখ্যা করে এগুলো পড়ে নেবেন। তারপর হচ্ছে আমরা এখানে আর পড়বো না, সামনের দিকে চলে যাবো। আবার কিছু লিখিত প্রশ্ন আছে, আমরা এমসিকিউ অনেক পড়ছি। স্থায়ী পরিকল্পনা কি? যে পরিকল্পনা পৌনঃপুনিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বারবার ব্যবহারের জন্য প্রণীত হয় তাকে কি বলা হয়? স্থায়ী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, এখানে আমরা কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন বলব। পরিকল্পনাকে ব্যবস্থাপনার চিন্তাশীল প্রক্রিয়া বলা হয় কেন? হ্যাঁ, পরিকল্পনা অলওয়েজ মানুষের মেধা, চিন্তা শক্তি এবং মানসিকতা থেকে আসে। সেই কারণে কি পরিকল্পনাকে চিন্তাশীল প্রক্রিয়া বলা হয়, এটা একটু গুছিয়ে লিখবেন। তারপর হচ্ছে পরিকল্পনা হলো ভবিষ্যতের আয়না। আগে বলছে পরিকল্পনাকে দর্পণ বা আয়নার সাথে তুলনা করা হয়েছে। কে করছেন? কুঞ্জ এন্ড ডোনেল এন্ড কুঞ্জ। সো এটা একটু ভালো করে পড়বো। সংগঠন কি? সংগঠিতকরণ কি? সংগঠন কাঠামো কি আমরা পড়ছি। সংগঠন চার্ট কি? সংগঠন যে কর্তৃত্ব রাখাটা যে চিত্র আকার নিচে চলে আসে তাকে বলা হয় সংগঠন চার্ট। সহযোগী পদস্থ কর্মী কমিটি পড়ছি, ম্যাট্রিক্স পড়ছি। কোটি মিশ্র সংগঠন কাঠামো, ম্যাট্রিক্স। সংগঠন কি? মিশ্র সংগঠন কাঠামো। এবার স্যার আমরা চলে আসছি পরবর্তীতে যেটি আছে অনুধাবনমূলক প্রশ্ন। সংগঠনের মিতব্যয়িতার নীতি প্রয়োজন কেন? কারণ সংগঠনের কাজগুলো করতে গেলে অনেক ব্যয় হয়ে যায়। তো ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কি অপ্রয়োজনীয় ব্যয়গুলোকে বাদ দিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় ব্যয়গুলোকে সীমিত আকারে ব্যয় করা কি বলে? সংগঠনের মিতব্যয়িতার নীতি। নির্দিষ্ট সুনির্দিষ্ট দায়িত্ব সুনির্দিষ্টকরণ কিভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহজ করে? আপনি যদি এক একজনকে তার প্রকৃত দায়িত্বগুলো বুঝিয়ে দেন সুনির্দিষ্ট আকারে, তাহলে কি প্রতিষ্ঠান তার প্রকৃত লক্ষ্য অর্জন করতে পারবে। অর্থাৎ কার কি দায়িত্ব হবে, কে কি করবে, এটা যদি আপনি আগে থেকে বুঝিয়ে দেন তাহলে কি আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হবে। তারপর কি আছে স্যার? মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা অর্জিত হয় কিভাবে? হ্যাঁ, মানব সম্পদ যে আমার প্রতিষ্ঠানে যে কর্মী আছে বা জনশক্তি আছে তাদেরকে যখন আমি সঠিকভাবে ব্যবহার করব, প্রকৃতভাবে ব্যবহার করব, তাহলে কি আমার প্রতিষ্ঠানের সফলতা অর্জিত হবে। সরল রৈখিক সংগঠনকে কি বলা হয়? সামরিক সংগঠন বলা হয় কেন? সরলরৈখিক সংগঠনকে কেন সামরিক সংগঠন বলা হয় সেটা আমরা জানি। সরলরৈখিক সংগঠনটা কি? সামরিক বাহিনীতে যেভাবে উপর থেকে নিচের দিকে কমান্ড বা আদেশগুলো নেমে আসে, সরলরৈখিক সংগঠনের কি কর্তৃত্ব প্রবাহটা উপর থেকে নিচের দিকে ঠিক সেম ভাবে নেমে আসে। এবং সামরিক বাহিনীতে যেভাবে নিচ থেকে উপরের দিকে সবার জবাবদিহিতা করতে হয়, সরলরৈখিক সংগঠনে সবার জবাবদিহিতাটা
নিচের থেকে উপরে ঊর্ধ্বতন পর্যন্ত করতে হয়। সো এই কারণে সরলরৈখিক সংগঠনকে সামরিক সংগঠন বলা হয়ে থাকে। এটা আমরা পারি সংগঠন আদর্শ সংগঠনের দায়িত্ব কর্তৃত্ব ভারসাম্যপূর্ণ হয় ব্যাখ্যা করা। হ্যাঁ, কে কতটুকু দায়িত্ব পালন করবে তার সেই ক্ষমতাটা আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে যখন আমি দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করি তাহলে কি এখানে একটা ভারসাম্য চলে আসে। সরলরৈখিক সংগঠন অতিমাত্রায় নির্বাহী কেন্দ্রিক ব্যাখ্যা করা। হ্যাঁ, সরলরৈখিক সংগঠনগুলো অতিমাত্রায় তাদের নির্বাহী কেন্দ্রিক বা ঊর্ধ্বতনের উপর ডিপেন্ডেন্ট, কেননা তারা ঊর্ধ্বতন ঊর্ধ্বতন যেটা নির্দেশ করে অধস্তন সেটা করতে বাধ্য থেকে আর নয় তাদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থাপনা নেওয়া হয়। সো এই কারণে বলা হচ্ছে সরলরৈখিক সংগঠন অতিমাত্রায় নির্বাহী কেন্দ্রিক। কমিটি হচ্ছে সহযোগী সংগঠন। হ্যাঁ, কমিটি কোনো স্থায়ী সংগঠন না। কমিটি কি প্রতিষ্ঠানে বিশেষ কোনো সমস্যার সৃষ্টি হলে, কোনো মারামারি হলে বা কোনো বিশেষ সমস্যার সৃষ্টি হলে দ্রুত সমাধানের লক্ষ্যে যখন কোনো সংগঠন কাঠামো গঠন করা হয় তাকে বলা হয় কমিটি। এটা কি অন্যান্য সংগঠন কাঠামোর ব্যক্তিবর্গকে নিয়েই কমিটি গঠন করা হয়, এই জন্য বলা হচ্ছে কি কমিটি একটি সহযোগী সংগঠন। বুঝতে পারছি স্যার? বুঝা গেছে? জি স্যার। এবার এমসিকিউ গুলা এখানে অ্যান্সার দেওয়া আছে, টেস্ট করার দরকার নাই, আমরা যথেষ্ট এমসিকিউ টেস্ট করছি। তো আমাদের পার্ট এখানে শেষ ছিল। আমি হচ্ছে আরেকটা জিনিস দেখাবো, জাস্ট এটা একটু মনে রাখবেন আপনারা। দেখেন, বাংলাদেশের কিছু সংস্থা দেওয়া আছে প্রতিষ্ঠান, ব্যাংকিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ, বিআইবিএম বাংলা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, বিবিএম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আইবিএ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইডিএম। এগুলোকে আমাদের মনে রাখতে হবে। এটাকে বলা হচ্ছে কি এই ইনফরমেশন গুলো আমরা জানবো। আমি স্লাইডটা আপনাদের দিয়ে দিব। সো আজকে এই পর্যন্ত যতক্ষণ পড়ানো হয়েছে এর মধ্যে কি আপনার কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে কারো? এই টপিক গুলো থেকে কি কারো কোনো প্রশ্ন আছে স্যার?